স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আজ আমরা শিডিউল অনুযায়ী যেই সেমিনার লাইভে এসেছি সেটা হলো এমআরসিএস জার্নি। আমরা বেশ ভালো করে জানি বর্তমানে বাংলাদেশের অনেক ডক্টর এমআরসিএস, এমআরসিপি এই জাতীয় পরীক্ষাগুলোতে বেশ আগ্রহী এবং আমরা ম্যাট্রিক্স পয়েন্টে অনেক টেক্সট পাই, এসএমএস পাই কবে আমরা এটা শুরু করছি। তো যাই হোক, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের ইতিমধ্যে ম্যাট্রিক্স পয়েন্টের যেই মেন্টর যারা আছেন তাদের মধ্য থেকে অলরেডি 3 জন পার্ট এ সম্প্রতি কমপ্লিট করেছেন এবং আপনাদের পরবর্তীতে এই পরীক্ষা কিভাবে সহজতর করা যায়, অবশ্যই আপনাদের ডেডিকেশন তো সেখানে থাকতেই হবে। তো তার লক্ষ্যে আমরা আজকে এই প্রথম লাইভ এমআরসিএস জার্নিটা আপনাদের সামনে আমাদের 3 জন মেন্টর তুলে ধরবেন। আর আপনাদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি যে আমরা আশা করছি এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আমরা এই কোর্স চালু করতে পারবো এবং অবশ্যই যারা আমাদের সাথে এই কোর্সটি পরিচালনা করবেন আমি একটু সংক্ষিপ্ত আকারে পরিচয় করে দিচ্ছি এবং পরবর্তীতে তারা তো তাদের যেই ইন্ট্রোডাক্টরি এবং আপনি এমআরসিএস এই জার্নির ক্ষেত্রে কিভাবে পরীক্ষা দিবেন, কবে পরীক্ষা হয় এবং সেখানে কি কি জিনিসের প্রয়োজন হয়, কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, এরকম হিউজ অনেক প্রশ্ন অলরেডি আমরা রিসিভ করেছি। সেগুলো সলভ নিয়ে আজকে এই সেমিনারটি সাজানো হয়েছে। অবশ্যই এটা আপনাদের খুব ভালো কাজে লাগবে বলে আশা করছি। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমার বাঁ পাশে আছেন শুরুতে আপনাদের সবারই খুব পরিচিত মুখ, রেসিডেন্সি, এফসিপিএস, বিসিএস একাধারে সব দিকেই দাপিয়ে বেড়াচ্ছে আমাদের জিলানুর রহমান শুভ, অ্যানাটমিতে একচ্ছত্র আধিপত্য। তো শুভ মেডিকেল কলেজ ছিল রংপুর মেডিকেল কলেজ, ইতিমধ্যে আপনারা জানেন। তো পরবর্তীতে সে তার বিষয়গুলো আরও ভালোভাবে তুলে ধরবে। এর পরবর্তীতে আছে আমাদের ডক্টর তাজিন এহসান, এফসিপিএস এবং রেসিডেন্সি দুই জায়গাতেই সে ক্লাসে সমানভাবে পারদর্শী এবং চিটং মেডিকেল কলেজ তার এমবিবিএস এবং সেও তার এমআরসিএস জার্নিটা আপনাদের বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে যেগুলো আপনাদের নজরে এসছে আপনারা কমেন্ট করবেন, সে কমেন্ট সেকশন থেকে ও তারা প্রশ্ন নেবেন, নিয়ে আপনাদের সেটা কথা বলবেন সেই নিয়ে। তারপরে আছে আমাদের আরেকজন মেন্টর, ডাইনামিক মেন্টর আমাদের ডক্টর রাকা মুশতারি, তার এমবিবিএস মেডিকেল কলেজ হলো খাজা ইউনুস। তো প্রত্যেকেই আমাদের এখানে এমআরসিএসের পাশাপাশি বাংলাদেশে যে এফসিপিএস বলেন অথবা রেসিডেন্সি বলেন কোনো না কোনো ক্ষেত্রে তারা অবশ্যই আছেন। তো আসলে বিষয় যেটা দেখা যাচ্ছে প্রিপারেশনের একটা লেভেল, একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু আপনি যদি চেষ্টা করেন আসলে কিন্তু সামনে অনেক দূর যাওয়া সেটা সম্ভব। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে আমরা প্রোগ্রাম বা এই সেমিনারটি সঞ্চালনার জন্য আমি 3 জনকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। শুভর হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং আপাতত আজকের লাইভের জন্য আমি অন্তত বিদায় নিচ্ছি, আছি অবশ্যই পেছনে। বাকিরা ওরা আপনাদের যে জানার প্রশ্নগুলো আছে সেগুলো চেষ্টা করবে যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার। কমেন্টে আপনারা করুন। আর এমআরসিএস নিয়ে আমাদের একটি নতুন গ্রুপ আছে, অলরেডি 2 থেকে 2,500 ডক্টর সেখানে জয়েন করেছেন এই কয়েকদিনের মধ্যে, ম্যাট্রিক্স পয়েন্ট ফর এমআরসিএস। তো আপনার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক অনেক শুভকামনা। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি জিলানু শুভর কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ জুয়েল ভাইয়াকে। সো আমাদের যে রোড টু এমআরসিএস যেটা নিয়ে আসলে আমরা লাইভে 3 জন এসেছি, সো ওভারঅল প্রোগ্রামটাকে আমি ফার্স্টে যদি বলি যে আমরা আসলে 2-3টা সেগমেন্টে ভাগ করে করে আপনাদের সাথে ডিসকাস করব। লাইক আপনাদের ভিতর অনেকেই আছেন যে মোটামুটি এমআরসিএস সম্বন্ধে নলেজ রয়েছে। ইভেন আমি যখন পরীক্ষা দিই আমার নিজেরও কিন্তু খুব একটা ভালো বা ক্লিয়ার কনসেপশন ছিল না এবং আমি নিজেও খুব ভয় পেতাম যে আসলে কী সিলেবাস, কী পড়তে হবে, কবে পরীক্ষা হয়। সো খুব ক্লামজি একটা ব্যাপার ছিল। সো আপনাদের অনেকে আছে যে এই জিনিসগুলো জানেন অলরেডি, হয়তো বা পরীক্ষার প্রিপারেশান কীভাবে নিতে হয় সেগুলোও জানেন। তো তাদের জন্য আমাদের একটা সেগমেন্ট থাকবে, আই থিঙ্ক এটা আমরা একটু পরে করবো। আর একজন আপনাদের ভিতর একটা গ্রুপ থাকবে যারা একদমই এমআরসিএস সম্বন্ধে একদমই দেখা যায় যে নলেজ নেই বা কীভাবে পরীক্ষা হয়, কখন পরীক্ষা দিতে হয়। সো আমরা এই 2টা সেগমেন্টে ভাগ করে পড়বো। তো ফার্স্টে যেটা আমি আমার সাথে আছে ডক্টর তাজিন হাসান, তাজিনকে অনুরোধ করব যে আসলে এই যে এমআরসিএস জিনিসটা
কি, কখন বছরে বছরে পরীক্ষা হয়, বা এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বা কী, অথবা এটা কি আসলে বাংলাদেশ থেকে দেওয়া যায় কিনা বা বাইরে যেতে হয় কিনা, এরকম অনেক কোশ্চেন যারা একদমই আপনারা বিগিনার তাদের মনে কিন্তু এই কোশ্চেনগুলো আই থিঙ্ক আসে। এবং আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করি আমারও মনের মধ্যে এই কোশ্চেনগুলো ছিল। সো ফার্স্টে আমি তাজিনকে অনুরোধ করব এই বিগিনার যারা আপনারা রয়েছেন তাদের জন্য এমআরসিএস শর্ট একটা ডিসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাজিন। শুভ ভাইকে অনেক ধন্যবাদ, জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর একটা সেমিনার, লাইভ সেমিনার আয়োজন করার জন্য। তো এমআরসিএস পরীক্ষার জনপ্রিয়তা কিন্তু আসলেই বর্তমানে অনেক বাড়ছে, বাংলাদেশে বলেন এবং দেশের বাইরে বলেন। এই পরীক্ষার্থীর সংখ্যা যদি আপনারা খেয়াল করেন, 2 বছর আগেও যা ছিল এখন কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বাড়ছে। আর এখন কোভিডের কারণে আপনাদের পরীক্ষাগুলো তো অনলাইনে হচ্ছে, অনলাইনে হওয়ার কারণে কিন্তু আমাদের পরীক্ষার্থীর সংখ্যাও আগের থেকে অনেক বেড়ে গেছে। তো যদি আপনারা প্রশ্ন করেন একদম জিরো থেকে যদি আমরা শুরু করি যে এই এমআরসিএস জিনিসটা কী, এমআরসিএসের পুরো ফুল ফর্মটা দাঁড়ায় যে মেম্বার অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস। তো ইউকেতে রয়্যাল কলেজ আছে 4টা, একটা হলো রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড, একটা হলো এডিনবার্গ, একটা হলো আয়ারল্যান্ড, একটা হলো গ্লাসগো। তো এই 4টা কলেজের ভিতরে এদের যে মেম্বারশিপ এক্সাম, এই মেম্বারশিপ এক্সামটাই হলো আমাদের এমআরসিএস পরীক্ষা। ওকে, তো দেখেন আমরা এবার স্লাইডটাতে দেখি। থ্যাংক ইউ। তো দেখেন আমরা যদি শুরু করি যে আপনার এমবিবিএস শেষ করলেন, আপনি কমপ্লিট করলেন, তো এরপরে আপনার অপশানগুলো কী কী? এমবিবিএস কমপ্লিট করার পরে আপনি চাইলে দেশেও থাকতে পারেন, দেশের বাইরেও আপনি ইজিলি মুভ করতে পারেন। আগে একটা সময় ছিল মনে করা হতো যে ডাক্তারদের জন্য বিদেশে যাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার, কিন্তু বর্তমানে কিন্তু সেই সময়টা আর নাই। তো দেশের বাইরে যদি আপনি যেতে চান আর সার্জারিতে আপনি ক্যারিয়ার পার্সু করতে চান, তাহলে আপনার জন্য এমআরসিএস খুব ভালো একটা অপশন হবে। অন্য যতগুলো পরীক্ষা আছে, অন্য যতগুলো পাথওয়ে আছে, তার মধ্যে এমআরসিএসটা আপনাকে সার্জারিতে ক্যারিয়ার করতে চাইলে দেশের বাইরে আপনাকে কিন্তু অনেক হেল্প করবে। এখন একটা কথা আসতে পারে যে শুধু কি দেশের বাইরেই এমআরসিএস লাগে, দেশের ভিতরে কি লাগে না? বর্তমানে দেশে এমআরসিএসের স্কোপটা আসলেই এখনও শুরু হয়নি, অনেকটা ন্যারো। যেমন গভর্নমেন্ট এখনও এটাকে রিকগনিশন দেয়নি, কিন্তু অচিরেই গভর্নমেন্টের কাছ থেকেও এটা আমরা রিকগনিশনটা পাবো। এবং কিছু কিছু প্রাইভেট হসপিটালে কিন্তু এমআরসিএস ডিগ্রিটাকে রিকগনাইজ করে। তাহলে আমাদের এমবিবিএসের পরে অনেকগুলো অপশানের মধ্যে কিন্তু আমরা এমআরসিএসকে চুজ করতে পারি। আমরা যে 4টা রয়্যাল কলেজের কথা বললাম, দেখেন এই 4টা রয়্যাল কলেজের মধ্যে থেকে যে আয়ারল্যান্ড যে কলেজটা, আয়ারল্যান্ড কলেজটাকে কিন্তু ইউকেতে ওরা আলাদা হিসাবে ধরে, একটা এক্সট্রা ধরে, তারপরেও এদের 4টা কলেজের পরীক্ষা একসাথে হয়ে থাকে সবসময়। এমআরসিএসকে কেন চুজ করবেন? আপনার যদি আরও তো অপশান আছে, প্ল্যাব দিয়ে আপনি চাইলে দেশের বাইরে যেতে পারবেন, আপনি ইউএসএমএলই দিয়ে ইউএসএতে যেতে পারছেন, আপনার তো আরও অনেক অপশান আছে। এমআরসিএস কেন? এমআরসিএস ডিগ্রিটা আপনার ইউকেতে যদি আপনার এমআরসিএস করা থাকে, সার্জারিতে আপনি ক্যারিয়ার পার্সু করতে পারছেন। নাম্বার 2, আপনি যদি মিডল ইস্টে চেষ্টা করেন, এটা কিন্তু একটা ভালো একটা অপশান। আগে সরাসরি যাওয়া যেত, এখন কিন্তু মিডল ইস্টে যেতে চাইলে আপনাকে পরীক্ষা দিয়ে ওদের লাইসেন্সিং এক্সাম দিয়ে যেতে হবে। তো ওখানে আপনার এমআরসিএস থাকলে এটা কিন্তু আপনার জন্য একটা এক্সট্রা একটা কোয়ালিফিকেশানস, আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে স্যালারি আগে অন্যদের থেকে আপনার কিন্তু অনেক বেশি হবে। আচ্ছা, এখন একটা এমআরসিএস পরীক্ষার পার্ট কয়টা? এমআরসিএস পরীক্ষার পার্ট 2টা, একটা পার্ট এ, একটা পার্ট বি। এমআরসিও যে অন্য পরীক্ষাগুলোর কিন্তু 3টা পার্ট থাকে, কিন্তু আমাদের এখানে পার্ট হচ্ছে 2টা। প্রথম পার্ট এতে কী থাকছে? আমাদের এখানে এমসিকিউ কোয়েশ্চেন, সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকবে, 5টা অপশন, তার মধ্যে থেকে আপনাকে একটা চুজ করতে হবে। কোভিডের আগে এই পরীক্ষাটা বাংলাদেশে হতো একটা হলে, ব্রিটিশ কাউন্সিলে হতো, অথবা বাইরে কোনো অ্যারেঞ্জড কোনো হলে এই পরীক্ষাটা হতো। কিন্তু বর্তমানে পার্ট এ পরীক্ষাটা কিন্তু আমাদের পুরোটা অনলাইনে হচ্ছে, আর পার্ট বিটা হচ্ছে আপনার অস্কি পরীক্ষা হবে। এখন এমআরসিএস নিয়ে আরেকটা কোয়েশ্চেন সবার মধ্যে থাকে যে এটা কবে কবে হয় এমআরসিএস পার্ট এ। আমাদের আজকের লাইভের মূলত পার্ট এর উপরে আমাদের ফোকাসটা থাকবে বেশি। তো এমআরসিএস পার্ট এটা কিন্তু আমাদের বছরে হচ্ছে 3বার, একটা জানুয়ারিতে হবে, একটা এপ্রিলে হয়, একটা সেপ্টেম্বরে হয়। এখন এরপরে আপনি কখন পরীক্ষাটা দিতে পারবেন, মানে আপনি পরীক্ষা যে দিবেন এটার জন্য এলিজিবিলিটি কী? আমরা যখন এমবিবিএস পাস করেছিলাম অনেকের কাছে জিজ্ঞেস করে 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 তারপর এটা জানতে হয়েছিল। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হলো আপনি যদি এমবিবিএস কমপ্লিট করে থাকেন, ইন্টার্নশিপ তারপরে সাকসেসফুলি আপনি কমপ্লিট করেন 1 বছর,
তার পরবর্তীতে আপনি এমআরসিএস পার্ট এ পরীক্ষা দিতে পারবেন। এটার জন্য আপনাকে আর কোনো দেরি করতে হবে না, ইন্টার্নশিপ কমপ্লিট করার পরপরই আপনি পরীক্ষাটা দিতে পারবেন। ওকে, এটার জন্য আপনার দরকার হলে এখানে দেখেন, এখানে বলছে যে এটা তো ওয়েবসাইট থেকে নেওয়া, রয়্যাল কলেজের ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো সরাসরি নেওয়া। দেখেন যে ইউ মাস্ট হোল্ড আ ডিগ্রি দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু দ্য জেনারেল মেডিকেল কাউন্সিল অফ ইউকে অ্যান্ড হ্যাভ আ ফুল রেজিস্ট্রেশন। তো আমাদের যে বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রিটা ওরা রিকগনাইজ করে এমবিবিএস ডিগ্রিটাকে। সো আপনি এমবিবিএস কমপ্লিট করার পরপরই সার্টিফিকেট পেলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন এটার জন্য। খেয়াল করেন, সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে কিন্তু এমবিবিএস সার্টিফিকেটটা, তার আগে না, কারণ এই সার্টিফিকেটটারও আমাদের একটা দরকার আছে। এরপরে দেখেন যে আমাদের বাংলাদেশে কি পরীক্ষাটা হয় নাকি এটা বিদেশে যেয়ে দিতে হয়। আমাদের জন্য গুড নিউজ যে পার্ট এটা আমরা বাংলাদেশে দিতে পারি। পার্ট বি এর সেন্টারটা বাংলাদেশের জন্য এখনও ওপেন করা হয় নাই। একবার পরীক্ষা হয়েছিল বাংলাদেশে, কিন্তু তার পরবর্তী থেকে বাংলাদেশে আর কোনো পরীক্ষা হয়নি। আর এখন কোভিড সিচুয়েশনের জন্য আপনার সবগুলো পরীক্ষা কিন্তু ইউকেতেই হচ্ছে, ইউকের বাইরে কোনো পরীক্ষা হচ্ছে না। ইন্টারন্যাশনাল সেন্টার সবগুলো ওরা আপাতত বন্ধ রেখেছে। তো পার্ট এটা আমরা বাংলাদেশে দিতে পারবো, এটা আমাদের জন্য একটা ভালো নিউজ, এবং এটা আমরা অনলাইনেই দিতে পারছি। এখন আমাদের কোথাও যে কোনো ভেন্যু থেকে এক্সামটা দেওয়া লাগছে না। এখন এবার আসছে মানে পরীক্ষার জন্য সবথেকে বড় যে জিনিসটা আমরা সবাই যেটা নিয়ে কথা বলি সেটা হলো যে আমাদের পরীক্ষার ফিটা কত, খরচটা কত। তো এই খরচটা প্রতিবার ভ্যারি করে, একটু কম বেশি হয়। তবে আনুমানিক যেটা গতবার যেটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার 636 পাউন্ড। এখন এই বছর এই টার্মের জন্য মনে হয় একটু চেঞ্জ হতে পারে জিনিসটা, সংখ্যাটা তো একটু চেঞ্জ হয়। তো চেঞ্জ হলে দেখেন যে যেটাই হোক আপনার এর কাছাকাছি কিন্তু থাকতেছে। তো বাংলাদেশি টাকা কত থাকে দেখেন, 67,000 টাকা। 67,000 টাকা, টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়। একবারে এত বড় একটা অ্যামাউন্টের টাকা দিয়ে পরীক্ষা দেওয়া, আমরা সবাই বাংলাদেশের বিভিন্ন পরীক্ষা মানে প্রতিষ্ঠানের পরীক্ষা ফি নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি যে ফি অনেক বেশি, এদের ফিটা কিন্তু আসলে অনেক বেশি। তো আপনাকে যদি এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হয়, ওরকম লেভেলে প্রিপারেশান নিয়েই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। তা না হলে এতগুলো টাকা একসাথে গ্যাম্বল করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এখন পরীক্ষাটা আপনি যখন দিবেন, এই পরীক্ষাটা দিতে গেলে আপনার পরীক্ষার ডিউরেশানটা কতক্ষণ। এই পরীক্ষার এমআরসিএস পার্টে নিয়ে অনেকেরই অনেক কোয়েশ্চেন, অনেক কিছু থাকে, যে প্রশ্নগুলো সবার মধ্যে খুব কমন থাকে বা আমাদেরও ছিল। আমরা যখন একদম বিগিনার প্রস্তুতি শুরু করি তখন সেই আমাদের এক্সপিরিয়েন্সের আলোকেই কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলছি। দেখেন পরীক্ষাটা টোটাল দিতে হবে আপনাকে 5 ঘন্টা। পার্টের মধ্যে পেপার 1 3 ঘন্টা, পেপার 2 হচ্ছে 2 ঘন্টা, 5 ঘন্টা। মাঝখানে আপনি একটা ব্রেক পাবেন। এটা ছিল আমাদের যখন অফলাইনে পরীক্ষা দিয়েছিলাম আমি 2019 সালে, তখন অফলাইনের সিস্টেম ছিল। এখন অনলাইন হওয়াতে পরীক্ষার সিস্টেমটা কিছুটা ভিন্ন হয়ে গেছে। তো সেটা নিয়ে আমাদের পরবর্তী স্পিকাররা আপনাদের সাথে এটা নিয়ে বলবে। আচ্ছা, তাহলে দেখেন 180 মিনিট আপনি যখন মানে প্রথম পরীক্ষাটা আপনার 300টা কোয়েশ্চেন থাকবে, 180টা মানে 300টা কোয়েশ্চেন, তারপর 180টা পেপার 1-এ, 120টা হলো আপনার পেপার 2-তে। আর পেপার 1-এর জন্য টাইম পাচ্ছেন আপনি দেখেন 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা মানে 180 মিনিট, তাহলে 180 মিনিটে 180টা কোয়েশ্চেন, পার মিনিট 1 কোয়েশ্চেন। এটা নিয়ে আরও ডিটেল আমাদের পরবর্তী মেন্টররা বলবেন। তো এইটা আপনাদেরকে মাথায় রাখবেন যে 1 মিনিটে আপনাকে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। আগে সময়টা অল্প ছিল, আরও কম ছিল। 2017 সালের জানুয়ারি থেকে এই যে নতুন মডিফিকেশানটা আসে, এই মডিফিকেশানেই আমাদের এটা করা হয়েছে যে 1 মিনিটে একটা কোয়েশ্চেন। ওকে, এবার আমাদের আরেকটা কমন জিনিস থাকে যে আমরা পেমেন্টটা কিভাবে করব। তো পেমেন্টটা করার ব্যাপারটা এটা নিয়ে আমরা একটু প্রায়ই আমরা একটা চিন্তায় পড়ি, কারণ এই পেমেন্টটা আপনাকে দেশের বাইরে সরাসরি করতে হবে। দেশের ভিতরে কোথাও যে টাকাটা দেওয়া আর বাইরে পাঠানোটা পুরাটা আলাদা। তো পেমেন্টের দুইটা উপায় আছে। একটা হলো আপনি কোনো ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাতে পারেন, দ্বিতীয় অপশন হলো আপনি চাইলে টাকাটা ক্রেডিট কার্ডে পে করতে পারেন। সো ক্রেডিট কার্ডে পে করাটাই আমি মনে করি সবথেকে সহজ উপায়। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকবে, ওখান থেকে সরাসরি টাকাটা ওরা নিয়ে নেবে। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনি যখন পরীক্ষা দিবেন এই কাজগুলো তো আপনাকে করতেই হবে। দুইটা পার্ট, একটা পার্টে আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার সব কিছু পড়তেছেন, আরেকটা পার্টে কিন্তু আপনাকে এই জিনিসগুলো গুছাতে হবে যে কী কী ডকুমেন্ট লাগবে, কবে পরীক্ষা দিব, কি পেমেন্ট করব, সব কিছু। তো এই জিনিসগুলো যদি মানে আগে থেকে আপনার গুছানো থাকে
তাহলে কিন্তু পড়ার সময় আপনার এক্সট্রা কোনো প্রেশার নিতে হবে না, যে এই চিন্তাগুলো আপনার মাথা থেকে হালকা হয়ে যাবে, তখন পড়ার ভ্যালুয়েবল টাইম আপনার নষ্ট যাবে না। ঠিক আছে, তো এই পর্যায়ে আমি আমাদের মাইকটা আমাদের পরবর্তীতে স্পিকার ডাক্তার রাকা মুস্তারির কাছে দিচ্ছি। উনি আপনাদের সামনে মানে বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন। থ্যাংক ইউ ডক্টর তাজিন। আজকে এই শুক্রবারের দুপুরে সবার কাছে আসা আমাদের এমআরসিএসের নতুন এই পয়েন্ট ফর এমআরসিএস ম্যাট্রিক্স পয়েন্ট ফর এমআরসিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর রাকা মুস্তারি খান। আমাকে তো জুয়েল ভাইয়া পরিচয় করিয়ে দিয়ে গেছে, তারপরও একটু শর্ট ইন্ট্রোডাকশন একটু দেই। আমি বর্তমানে আছি বিএসএমএমইউতে, আমার এমএস রেসিডেন্সি ফেজ বিতে আছি। আচ্ছা, আর এই লাস্ট জানুয়ারিতে যে এমআরসিএস পার্ট এ মানে অনুষ্ঠিত হয়েছে সেটাতে আমি পাশ করেছি, এবং এখন আমি পরবর্তী ব্যাপারগুলো কিছু বলতে চাই। যেমন আমাদের সবারই একটা মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স হচ্ছে যে আমাদের কি কি স্টাডি ম্যাটেরিয়াল আমাদের লাগবে পরীক্ষা ক্র্যাক করতে হলে। হ্যাঁ, তো এখানে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন, হিউজ অনেকগুলো বইয়ের নাম লেখা আছে, ইএমআরসিএস, পাস টেস্ট, দেন ফজিয়া শিট, নাইস গাইডলাইন, এবং আরও অনেকগুলো বুকসের নাম আছে। তো এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমি একটা একটা করে বুক সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিই। যেমন ধরুন, আমাদের প্রথম যেটা ম্যাটেরিয়ালসের নাম লেখা আছে ইএমআরসিএস, এটা আসলে মেইনলি একটা কোয়েশ্চেন ব্যাংক। এটার অনলাইন সাবস্ক্রিপশন, যেটা অনলাইন থেকে প্রিন্টেড আকারেই অফলাইনে পাওয়া যায়, বাজারে যে কোনো জায়গায় পাওয়া যায়, আজিজ সুপারমার্কেট, নীলক্ষেত, হ্যাঁ, সব জায়গায় অ্যাভেলেবেল। কিন্তু ওইটার হচ্ছে অনলাইন ভার্সানটা মেইনলি প্রতি বছর কিছু নতুন টুকটাক কিছু কোশ্চেন যোগ হয়, কিংবা গতানুগতিকভাবে আসলে মেইনলি ওদের যে থিমগুলো আছে কোশ্চেনের, সেইগুলো আপনাদেরকে পড়তে গেলে বুঝতে হবে। এবং ওই থিমগুলোর উপরেই ভিত্তি করে কোশ্চেন হুবহু রিপিট হয় না কখনো, সেই থিমগুলোর উপরে ভিত্তি করে কোশ্চেনগুলো আসে। আপনি যদি ওই থিমগুলো সলভ করেন এবং ওই কোশ্চেনের নিচে যে এক্সপ্লেনেশনগুলো আছে সেগুলো বুঝে পড়তে পারেন, তাহলে আপনার অলমোস্ট 80% প্রিপারেশন ডান। এই একটা বই ইএমআরসিএস। এবং আপনারা যখন ইএমআরসিএস পড়তে যাবেন তখন আপনাদের যেটা লাগবে, কিছু কিছু জিনিসে আপনাদের কনফিউশন হবে। অ্যানাটমি পড়তে গেলে কিছু ছবি লাগবে, কিছু আপনার যেখান থেকে আপনি অ্যানাটমি পড়েছেন আগে আপনাদের মেডিকেল লাইফে বলেন, অথবা পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশনের প্রিপারেশনের জন্য, সেগুলো যদি সেই অ্যানাটমি বুকসগুলো যদি আপনারা হচ্ছে পড়েন পাশাপাশি রেখে, এবং নিজের একটা হ্যান্ড নোটস যদি বানান যে আমরা কি কি পড়েছি, এই ইএমআরসিএসকে আপনি বেস ধরে পাশাপাশি যদি এই কাজগুলো করে যান, আপনার অলমোস্ট প্রিপারেশন ডান। এবং এই প্রিপারেশনের সাথে আপনার যেটা লাগবে ইএমআরসিএসের সাথে, সেটা হচ্ছে ফজিয়া শিট। এখানে অলমোস্ট 300টা কোয়েশ্চেন আছে ফজিয়া শিটে, যেগুলো আপনাকে এমনভাবে মুখস্থ করতে হবে, থিমগুলো এমনভাবে বুঝতে হবে যে আপনি মানে কোয়েশ্চেনের নাম্বার বললে যেন বলতে পারেন যে আচ্ছা এখানে এই কোয়েশ্চেনটা ছিল। জাস্ট এইভাবে আপনাকে ফজিয়া শিটটাকে আত্মস্থ করে ফেলতে হবে। এবং এই ইএমআরসিএস এবং ফজিয়া শিটের এই কোয়েশ্চেন ব্যাংকগুলো যদি আপনি সলভ করেন, অলমোস্ট ইউ রিচ দ্য গোল। এবং আমার মনে হয় যে এই পাস টেস্ট যদি কেউ সময় পান তবেই সে পড়বেন, এমন না যে পাস টেস্ট না পড়লে আপনি পাস করতে পারবেন না, এরকম না ব্যাপারটা। আর বাকি যে বইয়ের লিস্টগুলো এখানে আছে, রাফটেরি বলেন, স্নেলের অ্যানাটমি বুকস বলেন, যে রিভিশন বুকসগুলো আছে, এই বুকসগুলো আসলে জাস্ট আপনার পাশাপাশি রাখবেন। আপনার যদি কোনো কিছুতে কনফিউশন হয় অথবা কোনো কিছু ডিটেলস পড়তে হয়, এই বইগুলো থেকে পড়বেন। আদারওয়াইজ ইএমআরসিএসে আমাদের যে পরিমাণ ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানই আপনি মনে রেখে পরীক্ষা দিতে যাওয়া পর্যন্ত যদি আপনি মনে রাখতে পারেন, আপনি ইজিলি এক চান্সে পাশ করে যাবেন। ঠিক আছে, এখন এখানে আরও কিছু আছে যে নাইস গাইডলাইনটা আমাদের জন্য খুবই নতুন, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আগে আমরা একটু সিলেবাসটা দেখি। আচ্ছা, আমরা এটা বললাম হোয়ার ডু আই ফাইন্ড দ্য স্টাডি ম্যাটেরিয়ালস, এটা আমরা সব জায়গায় পাবো। নীলক্ষেত, তারপরে আমাদের আজিজ সুপার মার্কেটে কিছু বুকসের স্টোর আছে সেখানে, এবং এখানে আমাদের হাতিপুর বুক সেন্টারেও এগুলো পাবেন, আপনারা সহজেই পেয়ে যাবেন। আচ্ছা, দিস ইজ দ্য এক্সাম সিলেবাস। ওরা এই এক্সামটাকে 11টা মডিউলে ভাগ করে ফেলেছে, কিন্তু আপনি এই 11টা মডিউল অনুযায়ী কোশ্চেনগুলো এভাবে পড়বে না, ডিটেলস
কোন টপিকস থেকে কতগুলো কোশ্চেন আসে সে ব্যাপারে ডিটেলস আমাদের পরবর্তী স্পিকাররা বলবে। এখানে আমরা মেইনলি ওরা আপনাদের একটা সার্জন, কমপ্লিট সার্জন হতে হলে একটা মানুষের যে মডিউলগুলোকে টাচ করতে হবে ওরা সেই হিসাবে ব্রড লাইনে ভাগ করছে। হ্যাঁ, যেমন আপনাদের প্রফেশনাল বিহেভিয়ার কেমন হবে সেই নিয়েও ওদের কোশ্চেন থাকে কিছু, দু একটা কিন্তু থাকবে। আপনাকে প্রতিটা মডিউল ওরা টাচ করাবে, আপনার ক্রাইটেরিয়াটা ফুলফিল ওদের করতে হবে, এটা হলো কথা। আচ্ছা, এটা রিকমেন্ডেড টেক্সট বুকস আরও কিছু আছে, এগুলো সরাসরি ওদের ওয়েবসাইট থেকে নেওয়া, এগুলো আরসিএসের নিজস্ব ওয়েবসাইট থেকে নেওয়া। আচ্ছা, 5 স্টেপ প্রিপারেশন। এখন আপনি যখন প্রিপারেশন নেওয়া স্টার্ট করবেন আপনাকে অবশ্যই একটা টার্গেট নিতে হবে যে আমরা কত দিনের মধ্যে প্রিপারেশন নিব। আমাদের বিগেইন আর্লি, এই কথাটার অর্থ হচ্ছে আপনাদের জাস্ট এমবিবিএস কমপ্লিট করে যখন আপনি ইন্টার্নশিপটা কমপ্লিট করবেন, আপনি যদি টার্গেট থাকে যে আমি বাইরে যাব, বাইরে ট্রেনিং নিব, অথবা আমি আমার স্কিলটাকে ইমপ্রুভ করব, বিগেইন আর্লি, জাস্ট আপনি শুরু করে দেন প্রিপারেশন। আপনি পরীক্ষা দেওয়ার একটা টার্গেট ঠিক করেন যে আমি এই মাসে পরীক্ষা দিব, আপনি জাস্ট তার আগে 6 মাস হাতে রেখে শুরু করেন, ইনশাল্লাহ সবাই কভার আপ করে ফেলতে পারবেন। এবং অবশ্যই আপনাকে একটা প্ল্যান ঠিক করতে হবে, এটাই প্ল্যান যে আমি 6 মাসের মধ্যে এতদিনের মধ্যে শেষ করব, তারপরে আমি সেটাকে রিভিশন দিব, কয়বার রিভিশন দিব, এই জিনিসগুলো আপনাকে প্রথমে প্ল্যান করে ফেলতে হবে। ঠিক আছে, দেন অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা বলছি যে ইএমআরসিএস, ফজিয়া শিট, এগুলো মোর দেন এনাফ, এবং সাথে আমাদের কিছু হেল্পিং বুকস লাগবে, সেগুলোর লিস্ট আমরা দেখলাম। দেন রিভিউ উইথ এ পার্টনার, আমি মনে করি যে এই স্টেপ 4টা ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনার যদি একজন গুড অ্যান্থুজিয়াস্টিক পার্টনার থাকে, রিডিং পার্টনার, নট নেসেসারি 1, 2, 3, আপনার পার্টনারদের সাথে ডিসকাস করে যে পড়াটা আপনার হবে সেটা কখনোই আপনার পক্ষে একা পসিবল না। অনেকের হয়তো বেসিক অনেক স্ট্রং থাকতে পারে, কিন্তু তারপরেও পার্টনার ইজ এ গুড হেল্প। দেন প্র্যাকটিস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, মোর ইউ রিভাইজ মোর ইউ আর নেক্সট টু দ্য সাকসেস। ওকে, আপনি যত বেশি রিভিশন দিবেন তত বেশি আপনার সাকসেসের রেটটা বাড়বে। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম নাইস গাইডলাইন, ওদের ইউকেতে সব রকমের ট্রিটমেন্টই ওদের একটা গাইডলাইন প্রোটোকলের মধ্যে ওরা ফেলে সেটাই করে। এখন আমাদের এখানে আমরা যেভাবে প্র্যাকটিস করি, আমরা ইন্টার্নের সময় যা শিখি, অনেক কিছুই ওদের সাথে আমাদের মিলবে না। সেটার জন্য আমাদের কিছু কিছু ডিজিজ আছে যেগুলোর ওদের নাইস গাইডলাইন থেকেই আপনাকে অ্যান্সারগুলো পারতে হবে, নাহলে আপনি কখনোই মিলাতে পারবেন না অ্যান্সার কোনটা হবে। আপনি অবশ্যই কনফিউজড হয়ে যাবেন 2টা অ্যান্সারের মধ্যে কিংবা 3টা অ্যান্সারের মধ্যে, যেহেতু সবগুলোই সিঙ্গেল বেসড। এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, লাইক based on the current guideline which option regarding management of head injury is false। খুব সাবধান, এখানে ফলস কোনটা সেটা চাইছে। এখন আপনি দেখেন সবগুলোই মোটামুটি কাছাকাছি অ্যান্সার। আপনি যদি এক্স্যাক্ট গাইডলাইনটা না জানেন এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে এটা আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, এটা খুবই কনফিউজিং লাগবে তখন যে আমরা কি লাস্টেরটা ফলস হবে নাকি প্রথমটা ফলস হবে। হ্যাঁ, লাইক অপিয়ার্স শুড বি অ্যাভয়েডেড, শুনলে মনে হয় হ্যাঁ একটা হেড ইঞ্জুরির পেশেন্ট, অপিয়ার্স তো আমরা অ্যাভয়েড করার চেষ্টাই করবো, রেসপিরেটরি ডিপ্রেশন যদি হয়। এই জ্ঞান থেকে আমরা এগুলো অ্যান্সার করতে পারবো না। হ্যাঁ, আমাদের এইটার অ্যান্সার পারতে হলে অবশ্যই আমাদেরকে গাইডলাইন জানতে হবে। যেমন এইটার অ্যান্সার হচ্ছে এ, অপিয়ার্স শুড বি অ্যাভয়েডেড। কীভাবে দেখেন, সামারি অফ দ্য গাইডলাইন, এখানে দেখেন গাইডলাইনের মধ্যে কিন্তু লেখা আছে ট্রিট পেইন উইথ লো ডোজ আইভি অপিয়ার্স, তার মানে ওরা রিকমেন্ড করছে এটা অ্যাভয়েড করা, এটা ফলস অ্যান্সার। ওখানে কিন্তু ওরা ফলস চাইছে। আমরা যদি আবার আগের স্লাইডটাতে যাই, দেখেন ওরা চাইছে ফলস, হুইচ ওয়ান ইজ ফলস। ঠিক আছে, এইটা হচ্ছে নাইস গাইডলাইনের ইম্পর্টেন্স। আপনাকে কিছু কোয়েশ্চেন পারতে হলে নাইস গাইডলাইন লাগবে, যেমন থাইরয়েড সার্জারি, দেন ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং, ঠিক আছে, বাচ্চাদের হেড ইঞ্জুরিতে কখন আমরা সিটি স্ক্যান করব, সেই জিনিসগুলোতেও আমাদের নাইস গাইডলাইন মাস্ট লাগবে। যেমন ধরেন এখানে দেখেন এই কোয়েশ্চেনটাতে আছে, হুইচ অফ দ্য ফিচার্স বিলো following a head injury is not an indication for an immediate CT scan of children। এখন দেখেন অ্যান্সার সবগুলোই কাছাকাছি, ড্রাউজিনেস, এ সিঙ্গেল ডিসক্রিট এপিসোড অফ ভমিটিং, 9-month-old child with 6 cm hematoma in the head, numb left arm and suspicion of non-accidental injury। এখন আপনি যদি গাইডলাইন না জানেন যে কোনটা হবে অ্যান্সার, আমি অ্যান্সারটা বলে দিই এখানে, এ সিঙ্গেল ডিসক্রিট এপিসোড অফ ভমিটিং, এটা হবে অ্যান্সার। কারণ বাচ্চাদের ক্ষেত্রে ওদের গাইডলাইন অনুযায়ী 3 বার বমি করতে হবে অথবা মোর দেন 3 টাইমস,
তাহলে মাত্র ওরা সিটি স্ক্যান করে। একবার বমি করলে বড়দের ক্ষেত্রে আমরা যেরকম সিটি স্ক্যান করতে পারি, ওরা বাচ্চাদের ক্ষেত্রে সেটা করে না, এটা ওদের গাইডলাইন। তো সেটা গাইডলাইন, এই যে এখানে যেরকম গাইডলাইন দেখতে পাচ্ছেন, আমরা 4 নম্বরটা দেখতে পারি, 3 or more discrete episodes of vomiting should be needed to do a CT scan of it. তো এইখানে হচ্ছে নাইস গাইডলাইনের ইম্পর্টেন্স। আমাদেরকে নাইস গাইডলাইন পড়তে হবে যদি আমরা MRCS পাস করতে চাই। ঠিক আছে, এটা আর একটা কোশ্চেন ছিল থাইরয়েড সার্জারির উপরে। ঠিক আছে, ওরা হচ্ছে 2 সেন্টিমিটার, কোশ্চেনে বলছে 2 সেন্টিমিটার, দেখেন প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড 2 সেন্টিমিটার। তো আমাদের হিসাবে কিন্তু আমরা দেশে সাধারণত দেখা যায় যে থাইরয়েড ক্যান্সার পাইলে আমরা টোটাল থাইরয়েডেক্টমি বলি, কিন্তু না, ওদের গাইডলাইন অনুযায়ী 4 সেন্টিমিটারের বিলো ওরা হেমিথাইরয়েডেক্টমি করে। যেমন এখানে 2 সেন্টিমিটার বলেছি, সেই জন্য অ্যান্সার হবে হেমিথাইরয়েডেক্টমি। দিস ওয়ান ইজ দ্য গাইডলাইন, less than 4 centimeter, mark here, less than 4 centimeter, এবং কোনো রিস্ক ফ্যাক্টর থাকা যাবে না। তো এগুলো আমাদের গেল মোটামুটি স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে যেগুলো কথাবার্তা ছিল। তো আমরা এখন যেটা পরবর্তী যে কথাগুলো আছে আরও কিছু আমি জিলানুর রহমান শুভর কাছে হ্যান্ড ওভার করতে চাই। ও আপনাদেরকে কিছু কথা বলবে সিলেবাস নিয়ে। ওকে, সো MRCS নিয়ে মোটামুটি আই থিঙ্ক আপনাদের একটা সাউন্ড নলেজ অলরেডি হয়ে গিয়েছে। তাজিন কিছু বললো, রাখা কিছু বললো, যে ওভারঅল জিনিসটা কী বা কী সমাচার। আই থিঙ্ক আপনারা মোটামুটি যারা একদম বিগিনার কিছুটা হলেও আইডিয়া পেয়ে গেছেন। ওকে, সো তারপর আমি আমার মতো করে কিছু বলি, কারণ আমি খুব রিসেন্টলি পরীক্ষা দিয়েছি। সো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো একটু আপনাদের সাথে আই থিঙ্ক শেয়ার করি, আই থিঙ্ক হয়তো বা আপনাদের কাজে লাগবে। সো ফার্স্ট অফ অল আমি যদি একটা মোস্ট কমন টপিক নিয়ে ডিসকাস করি, যেটা হচ্ছে আসলে কতটুকু ডিউরেশন লাগবে আপনার, বা MRCS করতে গেলে আপনাকে আসলে প্রথমে কী করতে হবে। প্রথমে যে জিনিসটা আই থিঙ্ক সবার করা উচিত, সেটা হচ্ছে ওদের যে 3টা সেশন বা 3টা ডায়েটে পরীক্ষা হয়, জানুয়ারি, এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর। আপনাকে যে কোনো একটা ডায়েট ফিক্সড করতে হবে যে হ্যাঁ আমি 2021 সেপ্টেম্বরে পরীক্ষা দেবো, অর আমি 2021 জানুয়ারিতে পরীক্ষা দেবো, ঠিক না? আপনাকে একটা ফিক্স থাকতে হবে। আপনি যতদিন না পর্যন্ত এই ফিক্সেশনে যাবেন, আপনার মনে হবে যে পড়ি আমার যেটা হয়েছে, আমি আই থিঙ্ক এই MRCS-এর জন্য 2017 থেকে প্রতি 3 মাস পর একবার করে প্রিপারেশন শুরু করতাম। 10-15 দিন পড়তাম, আবার 10-15 দিন পর আমি হারাই যেতাম। জিনিসটা অনেকটা এরকম, মানে ফিক্সড কখনোই পারতাম না। যখন একটু প্রেশার আসতো, আচ্ছা ঠিক আছে, এটা পরের ডায়েটে পরীক্ষা দেবে, এইভাবে আমি পিছাইতে আলটিমেটলি অবশেষে পরীক্ষা দিছি এই লকডাউনের ভিতরে। সো আপনাকে একটা ফিক্সড না করা পর্যন্ত কিন্তু ভেরি 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 ডিফিকাল্ট। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে মনে করি আপনি কখনোই ওইভাবে এইম নিয়ে পড়তে পারবেন না। সো ইউ হ্যাভ টু ফিক্সড এ ডায়েট যেটা আপনি প্রেফার করেন। সো যেমন নেক্সট ডায়েট আই থিঙ্ক সেপ্টেম্বরে হবে, ঠিক না? ওকে, সো আমি তো বসেই বললাম, আমার কোনো স্লাইড দেখানোর কিছু নেই। নেক্সট আরেকটা জিনিস যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে, যে প্রিপারেশান নিতে আসলে কত দিন সময় লাগে। সো আপনাকে অনেক রকম কথা বলবে। আই থিঙ্ক যেমন এখানে একটু আগে আপনার সাথে বলে গেলো ডক্টর রাকা মুস্তারি, আমি আরও একসাথে পড়েছি, আমাদের রিডিং পার্টনার ছিলাম। তো আসলে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, আমরা মোরার আড়াই থেকে 3 মাস পড়ছি, ঠিক না? এবং পড়তে যে জিনিসটা মনে হয়েছে, যেটা আমি 2.5 মাসের শুরুতে পড়া শুরু করেছিলাম, আই থিঙ্ক আমরা পড়া শুরু করেছিলাম অ্যানাটমি দিয়ে, সব পড়া শেষ, সব পারি, এবং 2.5 মাস পর যখন অ্যানাটমি রিভিশন দিতে যাবো, আমার একটা ওয়ার্ডও মনে ছিল না। তো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে এই MRCS প্রিপারেশান আপনি যদি 6 মাস 1 বছর লেন্দি করে নেন, কখনোই পসিবল না। এটা খুব কম্প্যাক্ট একটা সিলেবাস, খুব কম্প্যাক্ট জিনিস, সিলেবাসটা খুবই গুছানো এবং খুব ডিপ লেভেলে যেগুলো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা, সেগুলো আপনাকে পড়া, এবং এগুলো জিনিস খুব বেশি দিন আপনার মাথায় থাকে না। ইভেন আমি খুব রিসেন্টলি পাস করেছি, এবং আমার কাছে এখনই মনে হচ্ছে আমার কিছু মনে নাই। এই যে একটা ফিলিংস, সো আপনি খুব বেশি লম্বা ডিউরেশন নিয়ে কিন্তু প্রিপারেশন নিতে পারবেন। আই থিঙ্ক 4 মান্থ ইজ মোর দেন এনাফ। 4 মাসের বেশি আপনি চিন্তা করলেন না আমি খুব ভালো, এবার একেবারে 100% নাম্বার তুলব, 8 মাস ধরে প্রিপারেশান নেবো, আপনার এবার পাশই হবে না। আপনাকে 4 মাসেরই প্রিপারেশান নিতে হবে। এটা সিলেবাসটা এরকম, আপনি বেশি লেন্দি করতে গেলে দেখা যাবে যে আপনি যাই পড়তেছেন সেটাই আপনার মাথা থেকে হারা যাচ্ছে। সো ভেরি ভেরি ইউ হ্যাভ টু ভেরি ভেরি কম্প্যাক্ট, একটা কম্প্যাক্ট শিডিউল থাকতে হবে আপনার। কম্প্যাক্ট শিডিউলের ভিতরে আপনাকে প্রিপারেশান নিতে হবে, না হলে খুব ক্লামজি মনে হবে আপনার কাছে।
সো আই থিঙ্ক ডিউরেশন নিতে গেলে আই থিঙ্ক আপনি এইভাবে প্রিপারেশন নিতে পারেন, যে ডেটে পরীক্ষা দেবেন না কেন তার ঠিক 4 মাস আগে থেকে অবশ্যই প্রিপারেশান শুরু করলে আই থিঙ্ক মোর দেন এনাফ। এর থেকে বেশি ডিউরেশন না নেওয়াটাই ভালো। আর আরেকটা পয়েন্ট খুব কমনলি যে আসলে কীভাবে পড়বো, তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। আমি এমআরসিএস যখন শুরু করি, খুব সুন্দর নীলক্ষেতে গেলাম, নীলক্ষেত থেকে বিশাল এমআরসিএস, যেটা একমাত্র বই যেটা পড়লে আই থিঙ্ক 99% আপনার সিলেবাস কাভার হবে। এই যে একটু আগে ডক্টর রাখ আপনাকে অনেক কিছু সিলেবাস বলে গেল না, ইভেন আপনি যখন ব্রিটিশ কাউন্সিলে আরসিএসের ওয়েবসাইটে ঢুকবেন দেখবেন বিশাল একটা সিলেবাস। আলটিমেটলি কিছুই লাগবে না, আপনি যদি শুধু এমআরসিএসটা সলভ করে যান আপনার পাশের সম্ভাবনা 100% বেড়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা বই আছে কিন্তু ফাউজিয়া, এটা নিয়ে সাবসিকুয়েন্টলি আরেকটু বলবো। তো জিনিসটা অনেকটা এরকম, এত ক্লামজি জিনিস না, এত বই, এত সিলেবাস, এতগুলো মেন বই, আমি কোনটা ছেড়ে কোনটা পড়বো। আমার সাজেশন থাকবে এত কিছুর কোনো কিছুরই দরকার নাই, শুধু আপনি এমআরসিএস পড়েন অ্যাটলিস্ট 4 টাইমস, 4 বার, দ্যাট ইজ মোর দেন এনাফ। তো আমি যে জিনিসটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমিও অ্যাজ ইউজুয়াল আমি যখন সিনিয়রের কাছ থেকে আউটলাইন নিলাম যে এমআরসিএস পড়লেই হয়, তো ফার্স্টে আমার মনে হলো একটা কোশ্চিন ব্যাংক পড়তে আর কী লাগবে, কোশ্চিন ব্যাংক কিনলাম, উল্টায় দেখলাম যে খালি কোশ্চিন আর উত্তর দেওয়ার ব্যাখ্যা দেয়, এটা পড়তে কোনো ব্যাপার। তো বাসায় নিয়ে যেয়ে পড়া শুরু করলাম এবং আলটিমেটলি প্রতিবার যাওয়া হয় যে 10-20টা কোশ্চিন পড়ার পর আমার সব স্ট্যামিনা হারায় যায়, কিছুই আর মাথায় থাকে না, এবং 20 নম্বর কোশ্চিন আসতে আসতে 1 নম্বর কোশ্চিনের কী ব্যাখ্যা ছিল সেটা আমি আবার মাথায় রাখতে পারি না। সো আই থিঙ্ক আপনারা যারা একদম বিগিনার, আপনাদের সাথে এই সমস্যাগুলো হবে। তো ফার্স্ট টাইমও আমি যখন খুব সিরিয়াসলি পড়তে বসলাম তখন আমি এই সমস্যাটা ফিল করছি। তো এই সমস্যার জন্য আমার কাছে যেটা বেস্ট সলিউশন মনে হয়েছে যে ইউ হ্যাভ নিড এ ভেরি স্ট্রং রিডিং পার্টনার, অথবা একটা গ্রুপ খুবই দরকার। আপনি যদি একটা গ্রুপের ভিতরে না থেকে না পড়েন, অথবা একটা আউটলাইনের ভিতরে থেকে না পড়েন, একা একা এই ক্লিনিক্যাল জিনিসগুলো পড়াটা কিন্তু আসলেই খুব ডিফিকাল্ট। কারণ আমরা সবই যে বলবো যে ক্লিনিক্যালি খুবই সাউন্ড, জিনিসটা এরকম না, অনেকের ক্লিনিক্যাল এক্সপোজার এক একজনের এক এক রকম। সো যখন আপনি ক্লিনিক্যাল জিনিসগুলো পড়বেন, যেমন এখানে হেমিথাইরয়েডেক্টমি, তো আমি যেমন হেপাটোবিলিয়ারিতে আছি, আমার এখন যেখান দিয়েই করেন না কেন দিন শেষে আমি লিভার ছাড়া কিছু পারি না, লিভার বাইল ডাক্তার বাইরে আমার নলেজ বলতে গেলে এখন দিন দিন স্কুইজড হয়ে যাচ্ছে, জিরো। সো যখনই আমাকে থাইরয়েড সার্জারি রিলেটেড কিছু পড়তে হইতো আমি কিন্তু পুরো ব্ল্যাঙ্ক হয়ে যেতাম, কারণ আমি থাইরয়েড সার্জারি সে ফেজের সময় যতটুকু পড়ছি ততটুকুই, তারপর আমার অনেক দিন চর্চা নাই, এই রিলেটেড সার্জারিগুলো আমি করি না। তো এই রিলেটেড যখন সমস্যা হতো আমি রাখার কাছে চলে যেতাম, ও আমার ঠিক মতো একটা এন্ডোক্রাইন সার্জারি রিলেটেড সব কিছু বোঝায় পাঠিয়ে দিত। অথবা তার যখন হেপাটোবিলিয়ারির সমস্যা হতো তখন স্বাভাবিকভাবে এই এমআরসিপি আমরা করি, ইআরসিপি করি, তখন আবার সে কিন্তু আমার। তো জিনিসটা অনেক এরকম, যদি আপনার একটা সাউন্ড গ্রুপ থাকে তাহলে দেখা যাবে ক্লিনিক্যাল জিনিসগুলো পড়তে কিন্তু অনেক ইজি হয়। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে, প্রথমের দিকে আমি একা একা পড়তাম, আলটিমেটলি আমার ইনপুটও জিরো, আউটপুট একদমই জিরো ছিল। তো বাধ্য হয়ে অনেকটা গ্রুপ স্টাডির মধ্যে এসেছে, এবং আলটিমেটলি গ্রুপ স্টাডি করার কারণেই আই থিঙ্ক 2.5 থেকে 3 মাসের ভিতরে আমি সিলেবাসটা কমপ্লিট করতে পারছি এবং পরীক্ষাতে পাসও করে আসতে পারছি। সো আই থিঙ্ক বেটার আপনাদের জন্য এটা। ওকে, সো মোটামুটি এটুকুই আমাদের জার্নি। আমি এই জার্নি রিলেটেড আরও কিছু বলার জন্য আমার রিডিং পার্টনার ছিল রাখা, ওকে বলতেছি ওর এই জার্নিটা শুনলে হয়তো আপনাদের আরও কিছু ছোটোখাটো বিষয় আইডিয়া চলে আসবে। ওকে, সো রাখা। আচ্ছা, শুভ অলমোস্ট সব কিছুই কাভার করে ফেলেছে। আসলে আমি কিছু বলতে চাই রিগার্ডিং যে আমরা তো সবাই কিছু না কিছু করি, কেউ তো আর আমাদেরকে আসলে বাসায় বসে থেকে কিংবা লাইব্রেরিতে বসে থেকে সময় দিয়ে দিবে না যে এই 4 মাস তুমি শুধু পড়বাই, আর বাকি দুনিয়ার সব চাকরি, সংসার, অলমোস্ট সবাই ইন্টারনির পরে বিয়ে শাদী করে ফেলে, বাচ্চা কাচ্চা থাকে মানুষের। তো এই সব কিছু সামলে কিভাবে আপনি সময় দিবেন, ডেইলি কতটুকু টাইম আপনি যদি এই পড়ার পিছনে দেন আপনি পাশ করতে পারবেন। তো এই বিষয় নিয়ে একটু কিছু কথা বলি। যেমন আমরা যেরকম নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, কোর্স ঠিক আছে, সকাল 8টা থেকে শুরু করে 2টা পর্যন্ত কমপ্লিট বুকড, ঠিক আছে, ডিউটিতে। তো এরপরে কি করব, এরপরে আর কতটুকু সময় হাতে থাকে পড়ার জন্য? সংসার আছে, বাচ্চা আছে, সবারই কিছু না কিছু কাজ থাকে, কেউ এক্সট্রা জব করে, ঠিক আছে। তো এগুলো সামলে আসলে ডেইলি আপনাকে ইএমআরসিএস থেকে যদি আপনি মনে করেন 100 থেকে 150 কোশ্চেন যদি আপনি ডেইলি সলভ করতে পারেন, এবং সেগুলো এক্সপ্লানেশন সহ, এবং আপনার টার্গেট থাকবে এরকম যে 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি কমপ্লিটটা মানে সলভ করে দেন আপনার টার্গেট থাকতে হবে যে আমি 3 থেকে 4 বার মিনিমাম রিভিশন দিব। এবং এই পড়ার যে স্পিডটা সেইটা আপনাকে হেল্প করবে যদি আপনার ভালো একটা স্টাডি পার্টনার থাকে, একটা গ্রুপের মধ্যে আপনি থাকেন, এবং আপনাকে যে একটা প্ল্যান আপনি প্রথমে ঠিক করে নেন যে আমি এখান থেকে এতটুকু আমি ডেইলি পড়বই,
এই প্ল্যান থেকে বিচ্যুত না হলে মাত্র আপনি শুধুমাত্র এই টার্গেটটা ফিল আপ করতে পারবেন। আদারওয়াইজ এটা কখনোই পসিবল না যে টার্গেট ফিল আপ না করলে আপনি মানে টাইমলি সব কিছু শেষ করতে পারবেন। কারণ শেষে যেটা হবে, একে তো প্রথম থেকে যা পড়ছিলেন সেগুলো মনে থাকবে না, দুয়ে আপনাকে পড়তে হবে হচ্ছে রিকল যখন আপনি পড়তে নেবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট যে রিকল বাজারে সব জায়গায় পাওয়া যায়। রিকলগুলোতে অনেক ভুল থাকে, অ্যান্সার আপনাকে নতুন করে সলভ করতে হতে পারে, তো তখন আপনি একা একা সলভ করতে পারবেন না, 2-3 জন হলে খুব সুবিধা হয়। এবং এই রিকলটাকে আপনাকে মিনিমাম 4বার পড়তে হবে, কারণ রিকলের কোয়েশ্চেনই বেশিরভাগ সময় হুবহু কমন পড়ে রিকল থেকে। কিছু কোয়েশ্চেন এমনও কোয়েশ্চেন আছে, আমরা যখন পরীক্ষা দিলাম, জাস্ট পরীক্ষার 2 দিন আগে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করতে পারি নাই, যে এটা কোনটা অ্যান্সার হবে, কনফিউজ ছিলাম 2টা অ্যান্সারের মধ্যে, পরীক্ষার হলে যখন ওই কোয়েশ্চেনটাই দেখলাম সেম স্টেম সহ, তখন তো আমাদের মাথায় হাত যে আচ্ছা এটা তো আমরা বাইরেই সলভ করতে পারি নাই, এইখানে কি করব। তো আমরা যেটা মনে হয়েছে, যেহেতু সিঙ্গেল বেস্ট অ্যান্সার, নেগেটিভ কোনো মার্কিং নেই, আমাদের যার যেটা ইচ্ছা হয়েছে দিয়ে আসছি, আল্লাহর রহমত যে আমরা পাশ করে গেছি। তো এই আর কি, যে মানে পড়তে হলে আপনার যে একটা গুড প্ল্যান লাগবে, এর কোনো বিকল্প নাই। আপনাকে অবশ্যই একটা প্ল্যান করে আগাতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী আপনাকে প্ল্যানটা ফুলফিল করতে হবে। দুনিয়া মানে যেদিকেই যাক, আপনার বাসায় গেস্ট আসুক, আপনার বাড়িতে কোনো বিয়ে থাকুক, আপনার নিজের বার্থডে থাকুক, ছেলেমেয়ের বার্থডে থাকুক, যাই থাকুক, ডিউটি থাকুক, ওটি থাকুক, যেখানেই থাকেন, আপনি যেটুকু প্ল্যান করছেন সেদিনকার প্ল্যান সেদিনে শেষ করতে হবে, তবেই আপনি শেষ করতে পারবেন সিলেবাস। কারণ যেহেতু এটা খুবই কম্প্যাক্ট শিডিউল নিয়ে আপনাদেরকে আগাতে হবে, আবার বেশি লেন্দি, আপনি 6 মাস 1 বছর ধরে পড়তে আসেন, আপনি প্রথমে যা পড়ছেন, যে শুভ যেরকম বললো, আপনি অবশ্যই ভুলে যাবেন। তো এটাই আর কি, নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা বললাম। ঠিক আছে, এখন আমি মাইকটা হ্যান্ড ওভার করছি শুভর কাছে। ওকে, সো থ্যাংক ইউ রাকা, আপনার মোটামুটি আউটলাইন। তো আই থিঙ্ক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা একদম বিগেইনার, অন্তত এইটুকু বুঝে গেছেন যে এমআরসিএস বলে যে একটা কোশ্চিন ব্যাংক রয়েছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এমআরসিএস যদি আমি একটু বলতে যাই, যে এমআরসিএস যে পার্ট 1, এখানে কিন্তু আপনার একদম খুব বেশি নলেজ, আপনার একদম ডেপথ নলেজ কিন্তু আপনাকে ওরা অ্যাসিস্ট করে না। যে জিনিসটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে সার্জিক্যাল প্র্যাকটিস করতে গেলে, সার্জারি করতে গেলে, যে অ্যানাটমিটা, যে ফিজিওলজিটা একদম না জানলেই না, সেটা আপনি প্রত্যেকটা সেগমেন্টে, সে হেপাটোবিলিয়ারি হোক, কোলোরেক্টাল হোক, পেডিয়াট্রিক সার্জারি হোক, ইউরোলজি হোক, ইভেন নিউরো সার্জারি, প্রত্যেকটা সেগমেন্টের বেসিক কিছু জিনিস আপনাকে জানতে হবে। এই জিনিসটাই কিন্তু তারা আপনার কাছ থেকে জানতে চায়। এবং এই যে ফরম্যাটটা এমআরসিএসের, একদম বলতে গেলে কিন্তু ফিক্সড। এমআরসিএসের যেই টপিকগুলো আলোচনা করা হয়, ওদের কোশ্চিনগুলো সেই টপিকগুলো থেকেই আসে, এর বাইরে কোশ্চিন আসার সম্ভাবনা বলতে গেলে একদম 0। সো এই এমআরসিএস বইটা যদি আপনি আই থিঙ্ক যদি খুব ভালো করে গ্রিপে নিতে পারেন, আর কিছুই লাগে না, কিন্তু এটা আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, আপনার এমন মনে হতে পারে তাহলে আর কি আছে, এমআরসিএস 4000 পৃষ্ঠার একটা বই আমি একদম মুখস্থ করে পড়বো, একদম হিব্রু ভাষা তো আর না, ঠিক না, একদম হাফেজ হয়ে যাবেন। হাফেজ হলেও কিন্তু আপনি পারবেন না। আপনাকে একটা কনসেপশন বিল্ড আপ করতে হবে যে ঠিক আছে, এরকম একটা সিনারিও আসলে ওদের গাইডলাইন অনুসারে এটার ম্যানেজমেন্ট প্রোটোকল এইটা। সো আপনাকে হুবহু কমন দিবেন, কোশ্চিন কমন পড়বে না, বাট ওই যে কনসেপশনটা আপনি বিল্ড আপ করবেন, ওই কনসেপশন থেকে আপনি পরীক্ষায় যেই কোশ্চেনই করুক সেটার কিন্তু অ্যান্সার দিতে পারবেন। ওকে, সো এই ইমার্সিএস নিয়ে, ইমার্সিএসের সাবস্ক্রিপশন, এটা আসলে কীভাবে ইউজ করা যায়, এটা অনলাইন না অফলাইনে আপনি ব্যবহার করলে ভালো, এটা নিয়ে আরও একটু ডিটেলস বলার জন্য আমি তাজিনকে অনুরোধ করছি। তাজিন। আচ্ছা, শুভ ভাইকে ধন্যবাদ। তো পরীক্ষার বাইরের কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। পড়াশোনা রিলেটেড অনেক কিছুই তো ভাই ওনারা সিনিয়ররা বললেন। তো একটা কথা, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসছে, যে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই পড়াশোনার জন্য সবচেয়ে বড় স্টিমুলাসটা কী, যে কোন জিনিসটা আমাকে পড়তে সবচেয়ে বেশি আগ্রহ দিবে। এটা আমার কাছে সবচেয়ে বড় স্টিমুলাস হলো টাকার মায়া। আপনি যখন 60,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতেছেন, ওই যে টাকাটা আপনি যে দিয়ে দিলেন, ওইটার আগ্রহেই কিন্তু আপনার পড়াটা সব থেকে বেশি হবে। তো বিগিন আর্লি, রাকা আপু যে কথাটা বললেন, বিগিন আর্লির একটা অংশ কিন্তু আর্লি টাকাটা পেমেন্ট করে দেওয়া। এটা একটা হিসাবে দেখে, কোনো স্টাডি, কোনো ফর্মাল স্টাডি হয় নাই, কিন্তু করলে নিশ্চয়ই এরকম একটা ফলাফল পাওয়া যাবে যে যারা আগে টাকা দিয়ে ফেলছে তাদের মধ্যে পাসিং রেটটাও বেশি এবং তাদের প্রাপ্ত নাম্বারটাও ডেফিনেটলি বেশি হবে। আপনারা কেউ যদি চান তো মিলায় দেখতে পারেন। কারণ
এত বড় একটা সাম, এটা নিয়ে নিশ্চয়ই কেউ জুয়া খেলবে না আনটিল অর আনলেস সে অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট বা রিচ হয়। আশা করি আমাদের যারা এই লাইভটা দেখছেন বা ভবিষ্যতে যারা রেকর্ডেড ভিডিওটা দেখবেন তাদের মধ্যে এরকম মানুষ একজন দুজনের বেশি কেউ হবে না। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে যখন পরীক্ষাটা অফলাইনে ছিল 2019-এ যখন আমি দিয়েছিলাম 19শে জানুয়ারিতে, তো তখন আপনার পরীক্ষার হলে ঢোকা থেকে কিছু জিনিস আপনার দরকার। আপনি পরীক্ষার হলে ঢুকবেন, আমাদের পরীক্ষার টাইম ছিল দুপুর 3টা, কিন্তু পরীক্ষার হলে আমরা ঢুকেছিলাম 2:30টার সময়। পরীক্ষা শুরু হতে হতে 3:30টারও বেশি বেজে গেছিলো, কারণ আপনার টাইমটা ছিল যে ইন্টারন্যাশনালি সবগুলো সেন্টারে একই টাইমে পরীক্ষা শুরু হবে। তো আমাদের কপালটা ভালো যে ইউকের টাইমের সাথে মিলালে আমাদের রাত 3টা বা রাত 4টা 5টা ভোর 5টায় পরীক্ষা দিতে হয় না, আমরা পরীক্ষাটা দুপুর 3টায় দিতে পারি। ওখানে আপনার সাথে যাওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো আপনার পাসপোর্ট, এটা আপনার আইডেন্টিফিকেশানের জন্য প্রয়োজন। তো অফলাইন পরীক্ষা যদি হয় পাসপোর্ট রেডি করে ফেলেন, অনলাইন পরীক্ষা হলেও কিন্তু আপনার এরকম আইডেন্টিফিকেশানে কিছু জিনিস দরকার, ঠিক আছে? ওগুলো আপনাকে রেডি রাখতে হবে। আপনার কি পেন পেন্সিল নিয়ে যাওয়া দরকার পরীক্ষার হলে? দরকার নাই। আপনার ওএমআর শিট যেটা আপনাকে দিবে ওখানে আপনি ফর্ম ফিল আপ মানে ওরাই আপনাকে পেন্সিল দিবে, ওরাই আপনাকে ইরেজার দিবে, সব কিছু দিবে। যদি অ্যান্সার ভুল হয়ে যায় বা মনে হয় যে ওএমআর শিটটাতে কোনো ড্যামেজ হয়ে গেছে, ওরা কিন্তু আপনাকে ওএমআর শিট চেঞ্জও করে দিবে। ওদের কাছে স্পেয়ার 4টা-5টা থাকে। এটা হলো বাংলাদেশি পরীক্ষার থেকে টোটালি আলাদা, যে আপনার একটা অ্যান্সার স্ক্রিপ্ট যদি নষ্ট হয়ে যায় আর কোনো এক্সট্রা নাই, পরীক্ষা ক্যান্সেল, বাসায় যাও। ওদের কিন্তু সিস্টেম এতটা খারাপ না, ওরা আপনাকে এই অপশানটা দিবে। আচ্ছা, তারপর আরেকটা এক্সট্রা কথা যেটা জানা দরকার আমাদের সেটা হলো এই ফর্ম ফিল আপের সময় যখন প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, একদম বেসিকে গোড়ায় একটা কাজ করতে হয়, সেটা হলো আপনাকে রয়্যাল কলেজের ওয়েবসাইটে যেয়ে আপনার নিজের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা ওয়েবসাইটে ফ্রিতে আপনি এটা খুলতে পারবেন। এই রেজিস্ট্রেশন করে এই অ্যাকাউন্ট খোলার কাজটা রয়্যাল কলেজের ওয়েবসাইটে যেয়ে আপনি নিজে এই কাজটা করতে পারবেন। এটা আপনি 4টা কলেজের যে কোনো একটা কলেজ থেকে এমআরসিএস পার্টে পরীক্ষা দিতে পারবেন, যে কোনো একটা কলেজে আপনি রেজিস্টার করতে পারবেন। এবং ম্যাক্সিমাম টাইম আমরা দেখা যায় যে আমরা কিন্তু ইংল্যান্ড কলেজটা থেকে পরীক্ষা দিই। ইংল্যান্ড কলেজে পরীক্ষা দিলে একটা অ্যাডভান্টেজ হলো ওরা মোটামুটি মেইল করলে আপনাকে রিপ্লাই দেয়। অনেক কলেজে বদনাম আছে যে আপনি মেইল করলেন, আপনার কোনো কিছু জানা দরকার, ওরা কিন্তু আপনাকে কোনো রিপ্লাই দিবে না। তো তখন আপনাকে মনে হবে যে ইউ আর ইন দ্য ডার্ক, বা আদৌ আমার টাকাটা ওরা নেওয়ার পরে টাকাটা কি মার গেল না পরীক্ষা দিতে পারবো, এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। ইংল্যান্ড আর এডিনবার্গ কলেজ মোটামুটি করে। আর ইংল্যান্ড কলেজে আরেকটা অ্যাডভান্টেজ হলো যে ওরা নাম্বারটা আপনাকে একেবারে ব্রেকডাউনটা দেখায়। আপনারা নিশ্চয়ই যারা এমআরসিএস দিবেন ইতিমধ্যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মানুষের পোস্টার্স দেখছেন, কংগ্রাচুলেশনস, আলহামদুলিল্লাহ, 89% মার্কস, 94% মার্কস। তো এই নাম্বারের পার্সেন্টেজটা কিন্তু সব কলেজ আপনাকে ব্রেকডাউনটা পুরো দেখাবে না। এইটা আপনার ইংল্যান্ড কলেজ থেকে আপনি ভালো দেখতে পারবেন। তো কোন কলেজ চুজ করবেন এটার পিছনে এটা হলো আমার জাস্ট একটা ব্যক্তিগত সাজেশান। কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু 4টা কলেজেই সেম হবে, কোনো এটা নিয়ে কোনো হেরফের নাই, পাস মার্কও মোটামুটি আপনার একই সাথে হবে। এই কারণেই কিন্তু এই পরীক্ষাটাকে ওরা বলে ইন্টার কলেজিয়েট পরীক্ষা, ইন্টার কলেজিয়েট এমআরসিএস এক্সাম। আচ্ছা, এরপরে আপনাদের কিন্তু এই ডকুমেন্টটা আপনাকে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে অ্যাটেস্টেড করে অথবা নোটারি পাবলিক করে অ্যাটেস্টেড করে এই ডকুমেন্টটা আপনাকে ইউকেতে পাঠাতে হবে কোনো একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ডিএইচএল বা ফেডেক্সের মাধ্যমে, অথবা সরাসরি যে আপনি ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমেও এটা সেন্ড করতে পারেন। এই অপশনটাও মাঝে মাঝে ওরা আপনাদেরকে দেয়। তাহলে আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট, আপনার এমবিবিএস সার্টিফিকেটটা অ্যাটেস্টেশন বা নোটারি করার প্রয়োজনীয়তাটা আপনার হচ্ছে, একটা পাসপোর্ট বা একটা আইডি কার্ডের প্রয়োজন হচ্ছে যেটা দিয়ে আপনাকে চিনবে, এবং এক্সট্রা এই জিনিসগুলো আপনাকে আগে থেকে গুছিয়ে রাখতে হবে। এখন শুভ ভাই একটা কথা বললেন, আর আপুও বলেছেন যে ইএমআরসিএসটা আমাদের জন্য খুব কনভিনিয়েন্ট এবং প্যালাটেবল একটা স্টাডি সোর্স, যে অন্য যে কোনো সোর্সের থেকে ইএমআরসিএসটা আমাদের জন্য যেমন ইজিলি অ্যাভেলেবল, ভাষাটাও সহজ, প্যালেটেবল, এবং আমরা চাইলে অল্প সময় এটা পড়তে পারি। এটার অনলাইন একটা সাবস্ক্রিপশন পাওয়া যায়। ওদের ওয়েবসাইটে গেলে আপনি 4 মাস বা 6 মাসের জন্য অনলাইন সাবস্ক্রিপশন কিনতে পারেন। অনলাইন সাবস্ক্রিপশন কিনলে একটা সুবিধা হবে আপনার। সুবিধাটা হলো যে আপনি নিশ্চয়ই আপনি চাকরি করেন, আপনাদের মধ্যে বেশিরভাগই এখানে চাকরি করেন, আপনাদেরকে যাতায়াত করতে হয় বিভিন্ন জায়গায়, প্রতিদিন ফিক্সড কোনো রুটিন না, এক এক সময় কাজের ব্যস্ততা থাকে, নাইট ডিউটি থাকে, ইভিনিং ডিউটি থাকে, প্লাস আমরা তো কেউ আসলে সমাজ বিচ্যুত মানুষ না, সমাজের মধ্যেই সবগুলো কাজ দায়িত্ব পালন করেই কিন্তু আমাদের তারপরে পড়াশোনা করতে হবে, যেটা বাস্তবতা। অনেকে নিশ্চয়ই পরিবারের মধ্যে আর্নিং মেম্বারও আছেন, যে আপনার আর্নিংয়ের উপরেই আপনার পরিবারের সবাই ডিপেন্ড করছে, এমন অনেকেই আছেন। তো এক্ষেত্রে
ইএমআরসিএসের সাবস্ক্রিপশনটা থাকলে আপনার সুবিধা হবে, আপনি যেখানেই যান আপনি মোবাইলে কিন্তু আপনি পরীক্ষাটা দিয়ে মানে কোয়েশ্চেনগুলো সলভ করতে পারছেন। আপনি একটা কোয়েশ্চেন আসবে, ওইটা অ্যান্সার দিবেন, দিলে ওরা সাথে সাথে রাইট না রং আপনাকে জানাবে, এবং আপনি কিন্তু সেগমেন্ট ওয়াইজ এগুলো সলভ করতে পারবেন। অ্যানাটমিগুলো আজকে, অর্থোপেডিক্স আজকে, ভাস্কুলার কালকে, এভাবে ভাগ করে করতে পারেন। এটা করলে সুবিধা হবে যে আপনি যেখানেই যান অন দ্য গো আপনি পড়তে পারতেছেন। আপনি জ্যামে বসে আছেন গাড়িতে, বাসে, আপনার টাইমটা কিন্তু লস যাচ্ছে না। আপনি যদি 10টা কোয়েশ্চেনও সলভ করতে পারেন আপনার টাইমটা ইউটিলাইজ হবে। এটা সাবস্ক্রিপশনের জন্যও কিন্তু দেখেন আপনার আবার ঘুরে ফিরে ওই ক্রেডিট কার্ডটা লাগতেছে। আপনার ক্রেডিট ভ্যালিড একটা ক্রেডিট কার্ড এবং ওখানে পেমেন্টের জন্য ইন্টারন্যাশনাল পেমেন্ট অপশানটা আপনার ওপেন থাকতে হবে। আপনার নিজেরই কি ক্রেডিট কার্ড থাকা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি চাইলে অন্য যে কোনো কারোর কার্ড ইউজ করতে পারেন। যেমন আমার নিজেরও ছিল না, আজকে পর্যন্ত নাই, আমি অন্য কারোর একজনের কাছ থেকে আমার নিয়ে আমি কাজটা কিন্তু করেছিলাম আমি। তো আপনারা এই সাবস্ক্রিপশানটা যদি আপনারা নেন, অনলাইনে যে অনলাইনে পেমেন্ট করে মানে পরীক্ষার ফিটা যেভাবে দিচ্ছেন অলমোস্ট সেম পদ্ধতিতে দিলে এটা আপনাদের জন্য কিন্তু মানে বেনিফিশিয়াল হবে। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, অ্যাটলাস, যে কোনো একটা অ্যাটলাস আপনার সাথে আপনাকে ভালো ফ্রেন্ডশিপ করে ফেলতে হবে। আমি মেজরিটি টাইম পড়ার জন্য পার্টনার পাই নাই, মানে ওই টাইমটাতে আমি এমন একটা ভ্যাকিউমের মধ্যে ছিলাম যে আশেপাশে কেউ ছিল না। তো বেশিরভাগ জিনিসে কিন্তু আমাকে একা পড়তে হয়েছে। খুব অল্প সময়, হ্যাঁ রিডিং পার্টনার ডেফিনেটলি লাগে, এবং কোনো একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে না থাকলে পড়া অনেক ডিফিকাল্ট। আমি নিজে মেজরিটি টাইম একা পড়ছিলাম, তো সেই জন্য একা পড়ার কষ্টটা কিন্তু আমি বুঝি। যদি আপনার কেমন হয় যে হয়তো আপনি সব দিন রেগুলার পাচ্ছেন না, তাহলে এই জিনিসটা আপনি কি করবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা অ্যাটলাস বা ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক গুগলে অনেক ছবি আছে, এগুলো রেগুলার আপনাকে দেখতে হবে, দেখে দেখে এই ব্যাপারে আপনাকে আইডিয়া করতে হবে। তো আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে যে এই সাবস্ক্রিপশনগুলোর ফি কত, যে ইএমআরসিএসের সাবস্ক্রিপশন ফি কেমন হবে। এইটা এক এক সময় এক এক জায়গায় ভ্যারি করে, তবে যদি খুব বেশি অ্যামাউন্ট না, এটা মানে টোটাল মানে বাংলাদেশি টাকায় আমার যতটুকু মনে পড়ে আমার এরকম পড়েছিল অ্যারাউন্ড 4,000 টাকা, 4,000 আর 4,500 এরকম টাকাটা ছিল, পাউন্ডে হিসাবটা ছিল 35-45 পাউন্ড এক্স্যাক্টলি এরকমই একটা অ্যামাউন্ট ছিল। তার মানে এটা আপনারা সবাই অ্যাফোর্ড করতে পারবেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, পরীক্ষার জন্য আপনাকে কত টাকা সাইডে রাখতে হচ্ছে, এটা কিন্তু বাস্তব কথা। এই জন্য বাস্তব কথাগুলো একটা আলাদা করে বলতেছি। সেটা হলো পরীক্ষার জন্য ফি ধরেন 70,000, এদিকে নোটারি করবেন, ইয়ে করবেন, ওটার জন্য কিছু টাকা, এই যে সাবস্ক্রিপশানগুলো করবেন, সাবস্ক্রিপশনের জন্য 5,000, বই টই কেনার জন্য আলাদার জন্য অ্যাটলিস্ট আরও 5 to 10,000। তো মোটামুটি 1 লাখ টাকার প্রিপারেশান না নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন না মিনিমাম, এটা আপনাকে রাখতেই হবে, তারপরে আপনি পরীক্ষার প্রিপারেশানে যেতে পারবেন। আর যত যাই করেন তাই করেন, একটা অ্যাডভাইস, আর্লি টাকা দিয়ে দেন, পরীক্ষা ফর্ম ফিল আপ করেন, পড়া আপনার হবেই, মানে দেখবেন ওইটা মিস হবে না। ঠিক, এবার আমি শুভ ভাইকে মাইকটা হস্তান্তর করছি, বাকি অংশগুলো বলো। ধন্যবাদ তাজিনকে। আসলেই জিনিসটা ঠিক, টাকার মায়া আসলে অনেক বড় মায়া, এবং দেখবেন যে এই পড়াশোনার ফ্লোটা যেই টাকা দিয়ে দিবেন দেখবেন অটোমেটিক একবারে বুস্ট আপ হয়ে যাবে। যদি আমার টাকা দেওয়ার 10 দিন পর বুস্ট আপ হয়েছিল, টাকা দেওয়ার পরও ফিলিংসটা আসে নাই, বাট পরীক্ষা যে চলে আসছে তখন টাকার মায়াটাও বেড়ে গেছিলো। তো তো আমি এই এমআরসিএসের এই সাবস্ক্রিপশন সম্বন্ধে আরও একটু আমার এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো একটু বলি। যেমন আসলে আমরা যারা, আমি যেমন রেসিডেন্সি কোর্সে ছিলাম ফেসবিতে, যদিও কিছুদিন আগ পর্যন্ত লকডাউন ছিল, কম্পারেটিভলি ওয়ার্ডের চাপটা আমার কমই ছিল, খুব বেশি ওটি হতো না বঙ্গবন্ধুতে। তারপরও দেখা যেত সকালবেলা ওটি, দুপুরবেলা আমি একটু বাইরে কাজ করি, দেখা যেত যে আমাকে বাইরে ওটিতে চলে যেতে হতো, তো খুব কম সময় পেতাম। তো আমরা যে জিনিসটা করতাম, আমি যেমন সকালবেলা বাসা থেকে যখন 7টায় বের হতাম, মোবাইলে একটা ওই কোশ্চিন ব্যাংকটা ওপেন করে বের হতাম, গোটা রাস্তায় আমি আসতাম গাড়িতে আমি কোশ্চিন ব্যাংকটাই পড়তাম, কোনো অপশান ছিল না আমার, ওইটুকুই আমার হাতে টাইম ছিল। হসপিটাল থেকে যখন আমি আবার বাসায় যেতাম বা আমি গ্রিন লাইফে কাজ করতে যেতাম, আমি ওখানেও পড়তাম, আমার রিডিং পার্টনার ও আর আমি দুজনেই মাঝে মাঝে গ্রিন লাইফে ওটি করতাম। তো ওটি মাঝখানে যদি ব্রেক পাইতাম, ওই ব্রেকের মধ্যে আমরা কোশ্চিন সলভ করতাম। তো আসলে জিনিসটা এরকম, আপনি কোনো টাইম যে 2 থেকে 3 মাস আসলে খুব কম্প্যাক্ট একটা প্রিপারেশন রাখতে হবে, এবং কোনো টাইম আসলে আই থিঙ্ক লস করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি যেটা পাবেন, আমি টাইম পেতাম না, কারণ আপনি যদি টাইম পান আপনার হিসাব তো অবশ্যই আলাদা হবে, বাট এই যদি আপনি কোনো কোর্সে থাকেন, আপনার ফ্যামিলি থাকে, আপনি কোনো জবে থাকেন, তখন আপনাকে আসলেই এই টাইম ইউটিলাইজ করা ছাড়া কোয়াইট ইম্পসিবল। আমার এখন মনে আছে আমার প্রায় আই থিঙ্ক 15 GB
বিভিন্ন MRCS এর বুক, কোশ্চিন ব্যাংক নিয়ে গোটা একটা মোবাইল ব্লক হয়ে গেছিলো। সো আপনাকে এই অ্যামাউন্টের বই এগুলো নেটেই পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়। MRCS এর অনেক সাবস্ক্রিপশানও যেমন প্র্যাকটিস করার জন্য ভালো, সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু এটা PDF আকারও বিভিন্ন গ্রুপে আপনি পেয়ে যাবেন, এখানে আমাদের ম্যাট্রিক্স পেজেও আপনি এটা পেয়ে যাবেন। সো চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন। ওকে, স্যার আসলে পড়াশোনার কোনো পরীক্ষায় যান না, কারণ আসলে পড়াশোনার কোনো বিকল্প থাকে না, পড়তেই হবে, না পড়ে কেউই পাস করে না। সো তাজিন যে এক্সপিরিয়েন্সটা বললো, এখন যেহেতু কোভিড সিচুয়েশন, এখন পরীক্ষাগুলো আমরা কম বেশি সবাই জানি যে অনলাইনে পরীক্ষা হচ্ছে আমাদের। তো অনলাইনের প্রিপারেশনটা কোয়াইট ডিফারেন্ট। অনলাইন নিয়ে আমাদের মনের ভিতর অনেক কোশ্চিন থাকে। ইভেন আমি যখন এবার অনলাইনে পরীক্ষা দিলাম, আমারও অনেক কোশ্চিন ছিল এবং কোশ্চিনের থেকে ভয় বেশি ছিল। বাসায় পরীক্ষা দিব, দরজাকে নক করবে, দরজা নক করলে আমি যদি ওইদিকে তাকাই আমার কোশ্চিন ক্যান্সেল হয়ে যাবে কিনা আমার পরীক্ষা, আমার যদি নেট কানেকশান চলে যায়, এটা সবচেয়ে ভয়ের কোশ্চিন ছিল আমার, যে নেট কানেকশান যদি চলে যায় আমার পরীক্ষা নষ্ট হবে কিনা, আমার যদি পরীক্ষার মাঝখানে মোবাইল ফোন চলে আসে, আমি মোবাইল ফোন কোথায় রাখবো, আমার পাসওয়ার্ড কীভাবে আসবে। তো লটস অফ কোশ্চিন এবং খুব ভীতিকর অবস্থা। এমন ভয় যে আমি আমার পরীক্ষাটা আই থিঙ্ক বাসাতে দেই নাই, আমি আমার পরীক্ষাটা আমার বাসার কেয়ারটেকারের রুমে বাসায় গিয়ে গেছিলাম, কারণ ওর বাসায় কেউ থাকে না, ওর বাসার গোটাটা ভ্যাকেন্ট করে আমি পরীক্ষা দিছি। রাখার কথা আমার যতটুকু মনে করো বাড়ি থেকে সবাইকে বের করে দিছে শুধু পরীক্ষা দেওয়ার জন্য। সো অনলাইনে পরীক্ষাটা কোয়াইট ডিফারেন্ট এবং এখানকার এক্সপিরিয়েন্সগুলো খুব পিকুলিয়ার। সো আমি একটু এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য রাখাকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাজিন অলমোস্ট অফলাইনে পরীক্ষা দেওয়ার সবগুলো মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে পরীক্ষার দিন পর্যন্ত এক্সপিরিয়েন্স তাজিন অলমোস্ট সবই বলেছে। আমি একটু অনলাইনেরগুলো শেয়ার করি। আচ্ছা, কারণে যেহেতু চালু হয়েছে, তো আমরা প্রথমে খুবই ভয়ের মধ্যে ছিলাম যে আমরা কি করব, কিভাবে হবে, ল্যাপটপ কিনতে হবে নাকি নতুন, কিসে দিব পরীক্ষা। তো এইগুলো নিয়ে আমাদের নানান রকমের কোয়েশ্চেন ছিল মনে। প্রথমে আসি যে কিছু সুবিধা হয়েছে। এক নম্বর সুবিধা যেটা হয়েছে, এই যে নোটারি করা, তারপরে হচ্ছে এগুলো ফেডেক্সের মাধ্যমে হচ্ছে MBBS-এর সার্টিফিকেটটা ওদেরকে পাঠানো, এগুলো আমাদের করতে হয় নাই। ওরা জাস্ট এই কোভিড সিচুয়েশনের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে বলা যায়, যে আমাদের সার্টিফিকেটটা, আমরা MBBS-এর সার্টিফিকেটটা জাস্ট মোবাইলেই স্ক্যান করছি, নিজেদের একটা ছবি স্ক্যান করছি, এটা ওদেরকে জাস্ট মেইলে সেন্ড করে দিছি, রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওরা আমাদেরকে মানে এই যে ওদের যে নোটারি করতে যে কিছু টাকা লাগতো, ওদের অ্যাটাস্টেশনের জন্য যে অ্যারাউন্ড 2500-এর মতো টাকা লাগে, সেইটা আমাদের লাগে নাই। আমরা জাস্ট পাঠিয়ে দিছি, ওরা ওটা অ্যাকসেপ্ট করে নিছে জাস্ট এই কোভিড সিচুয়েশনের কারণে। তো অনলাইনে ওইভাবে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এরপরে তো কোনো খবর নাই, আমরা আর কোনো মেইল নাই, কিছু নাই, টাকাটাও দিয়ে দিলাম। আমরা তো খুবই টেনশনে ছিলাম যে ভাই এখন কি হবে, টাকাটা তো চলে গেল, ওরা তো আর কোনো খোঁজ নেয় না আমাদের, আমরা কি এতিম হয়ে গেলাম, টাকাটা কি চলে গেল। কিন্তু না, ওরা ঠিক সময় মতো জেগে উঠে জাস্ট পরীক্ষা যখন মানে একের পর এক মেইল আসতে থাকবে, যখন পরীক্ষা কাছে চলে আসবে, যে ওরা এক্সাম একটা সফটওয়্যারের মাধ্যমে এক্সামটা নিচ্ছে। ওরা প্রথমে ওগুলো পাঠাইছে আমাদেরকে ইমেইলে, যে এক্সাম সফটটা কীভাবে আমরা ডাউনলোড করব। তারপর ওখানে কিছু মানে মক এক্সাম নিয়েছে ওরা, জাস্ট ওইটার নাম্বার কাউন্ট হবে না, জাস্ট শুধু আমাদের প্র্যাকটিসটা করানোর জন্য যে কিভাবে এক্সামটা মানে অনলাইনে হবে। এবং ওই মকটা নেওয়ার সময় ওরা আমাদের পিকচারটা কালেক্ট করে নিছে, আমরা যে আগে পিকচার পাঠাইছি এবং এই যে মক দেওয়ার সময় আমাদের যে ছবি ওরা তুলে নিছে, এইটা দিয়ে ওরা হচ্ছে আইডেন্টিফিকেশানটা ফিক্স করছে। দেন আসে হচ্ছে এক্সামের জাস্ট 3 দিন আগে ওরা মেইন যে এক্সামের যে কোশ্চেনের ফোল্ডার, সেটাই আমাদেরকে পাঠিয়ে দিছে। সেই এক্সামটা আমরা জাস্ট ফোল্ডারটা ডাউনলোড করে রাখছি, কিন্তু এতে মনে করার কোনো কারণ নাই যে আমরা সাথে সাথে কোশ্চেনগুলো পেয়ে গেছি। ওই এক্সামের ফোল্ডারগুলো ওপেন করতে হলে আমাদের লাগবে হচ্ছে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা শুধুমাত্র এক্সামের দিন সমস্ত পার্টিসিপেন্টরা একটা ওয়েবসাইটের ঠিকানা ওরা দিয়ে দিছে, সেখানে শো করবে একসাথে, সবাই একই সাথে দেখতে পাবে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড একই সাথে শুরু হবে। তো সেই হিসাবে আমরা ওই এক্সামের সফটওয়্যারটা ডাউনলোড করে তার মধ্যে কোশ্চেনগুলো ডাউনলোড করে রাখা হয়েছিল, এবং পরে যখন ওরা পাসওয়ার্ডটা দিছে তখন আমরা সেই পাসওয়ার্ড দিয়ে ওখানে এন্টার করছি। এবং ওই যে যেটা বললাম, একটা ল্যাপটপ এবং স্টেবল ইন্টারনেট কানেকশন শুধু লাগবে কখন, যখন আপনি এক্সামে এন্ট্রি করবেন এবং এক্সামের মানে অ্যান্সারগুলো যখন আপলোড করবেন। তাছাড়া পুরোটা টাইম আপনাকে এই 5 ঘন্টা যাবৎ পরীক্ষায় যে আপনাকে অনলাইন থাকতে হবে তা না ব্যাপারটা। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বাসায় একটু ওয়াইফাই থাকলে হলো, অথবা আপনার মোবাইলে যদি আপনি একটু বেশি করে নেট কিনে নেন, বাস সেটা দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। বাসায় যে ল্যাপটপ আছে সেটা দিয়েই চলে যাবে, কোনো সমস্যা নাই।
আর যেটা করতে হবে, একটা কাম অ্যান্ড কোয়াইট রুম লাগবে, যেখানে ওয়েল ইলুমিনেটেড লাইট থাকবে, আপনার চেহারাটা ফেসটা যাতে ভালোভাবে ওরা দেখতে পারে, যেহেতু ওরা এই ভিডিওটা পরে মানে সেন্সর দিয়ে অ্যানালাইসিস করবে। সো এইটুকু রিকোয়ারমেন্ট হলেই হবে। কষ্ট যেটা হয়েছে সেটা হলো মানে 5 ঘন্টা একটানা এইভাবে ল্যাপটপের সামনে বসে থেকে মানে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে পরীক্ষা দেওয়াটা, কারণ কোশ্চেনগুলো অনেক বড় বড় থাকে, ওদের অনেক পড়তে হয়, 1 মিনিট পার মিনিট 1 কোয়েশ্চেন। সো পড়তে একটু কষ্ট হয়, যে মানে ঘাড় ব্যথা করতে পারে, হাত ব্যথা করে, তো এটা আর কি। আর অফলাইনে যেটা গোল্লা পূরণ করতে যে সময়টা লাগতো সেটা এখানে লাগতেছে না, জাস্ট একটা ক্লিকেই হয়ে যাচ্ছে। এবং ওদের সফটওয়্যারটা এত ওয়েল ডেভেলপড যে আপনি মানে এক্সাম দেওয়ার সময় এটা বুঝতে পারবেন যে আপনি যদি যেই কোশ্চেনগুলোতে আপনার কনফিউশন সেগুলোতে আপনি ফ্ল্যাগ মার্ক করে যেতে পারবেন, পরবর্তীতে আপনি শুধুমাত্র ফ্ল্যাগ কোশ্চেনগুলো আলাদা করে খুঁজে পেতে পারবেন কোনো অসুবিধা ছাড়া। এবং আপনি যদি কোনো কোশ্চেন বাদ দিয়ে যান অ্যান্সার করা, সেটাও ওরা আপনাকে শো করে দিবে যে আপনি কয়টা কোশ্চেনের অ্যান্সার বাদ রাখছেন। সো এরকম কিছু সুবিধা আছে এই সফটওয়্যারটার। আমার কাছে ভালোই লেগেছে পরীক্ষা, শুধুমাত্র ওই ঘাড় ব্যথার কষ্টটা ছাড়া। তো এই ছিল অনলাইনের যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আচ্ছা, এরপরে বাকি কথা বলার জন্য আমি আবার শুভকে মাইকটা দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ রাকা। সো অনেক কথাবার্তা হলো, তো আমি একদম একটু জিস্ট করে দিই। অনেক কনফিউশন, অনেক বই, অনেক কনফিউশন আপনার থাকবেই, এবং আই থিঙ্ক এই লাইভের পরও আপনার মনে অনেক কোশ্চেন থাকবে, আমি কিভাবে স্টার্ট করব, আমি কিভাবে অনলাইন সাবস্ক্রিপশন করবো। সো একদিনে আসলে এতগুলো কনসেপশন ক্লিয়ার করা টু মাচ ডিফিকাল্ট। সো আপনাকে আসলে ধীরে 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 এর ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, একটা টার্গেট সেট আপ করবেন। আমি যেটা একদম প্রথমেই বলেছি, টার্গেট সেট আপ ছাড়া কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। আর একদম শুরুতে আমি যদি বলি যে আপনি যদি পড়া শুরু করেন, লাইক EMRCS যেটা রয়েছে, এটাও যদি পড়া শুরু করেন, এটা কিন্তু একদম অ্যাট ফার্স্ট আপনার খুব ক্লামজি লাগবে, কারণ EMRCS যেটা আই থিঙ্ক রয়্যাল কলেজের রিকগনাইজড একটা বুক, সেটা কিন্তু খুব একটা ভালো করে গুছানো নাই। যেমন আমি যদি একটু বলি যে গুছানো নাই কীরকম, যে লাইক আপনি পড়া শুরু করছেন, অ্যাবডোমেন শুরু একটা কোশ্চিন পেয়ে গেলেন রিগার্ডিং অ্যাবডোমিনাল আর্টারি সাপ্লাই, একটা সিনারিও পেয়ে গেলেন। নেক্সট কোশ্চিনটা হয়ে যায়, দেখা যায় যে আপার লিম থেকে, আবার আপার লিম পড়ছেন, ঠিক তার পরের কোশ্চিনটা চলে যায় হেড নেকে, ঠিক তার পরের কোশ্চিনটা দেখা যায় আবার ফিজিওলজিও চলে আসে, আবার তার পরের কোশ্চিনটা আবার সেই অ্যাবডোমেন। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি যে খুব ক্লামজি, তো একটু গুছানো নাই। তো এক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে, হয়তো আমরা ইন ফিউচার ম্যাট্রিক্স যে টিমটা রয়েছে, এডিটোরিয়াল টিম, হয়তোবা চ্যাপ্টার ওয়াইজ EMRCS-এর কোশ্চেনগুলোকে গুছায় আপনাদের কাছে, আপনাদের জন্য প্যালাটেবল ওয়েতে নিয়ে আসা। কারণ এটা খুবই, এটা পড়লে আই থিঙ্ক আমি বারবার যেটা বলছি, একদম 100% কভার আপ হয়ে যাবে, কিন্তু আপনাকে একটু গুছায় পড়তে হবে। আর আমি আরেকটু কিছু অ্যাড করতে চাই যে এই যে MRCS, লাইক MRCS আসলে আপনি কেন করবেন, অথবা এটার আদৌ কি কথা আছে। আমরা তো সবাই কিন্তু দেশের বাইরে যাবো, জিনিসটা অনেকের জন্যই এরকম না, যারা যাবেন তার তো অপশনই আলাদা, তাকে তো অবশ্যই এটা ফেস করতেই হবে। সো বাংলাদেশে থাকলে আসলে এই MRCS-এর আসলে কতটুকু হেল্পফুল হবে আপনার বা আমার জন্য। তো আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলি, বাংলাদেশে যেহেতু আপনি অলরেডি জেনেই গেছেন যে MRCS ইজ নট রিকগনাইজড বাই আওয়ার BMDC। সো আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে বা জব সেক্টরে খুব বেশি কিন্তু MRCS হেল্প করবে না। তারপরও বাংলাদেশে বেশ কিছু কর্পোরেট হসপিটাল রয়েছে যারা এই ডিগ্রিটাকে আসলে ওয়েল রিকগনাইজড করে, এবং আপনি যদি লাইক আমি যদি এক্সাম্পল দিই, ইউনাইটেড অথবা স্কোয়ার, এরা কিন্তু এটাকে ওয়েল রিকগনাইজ। সো আপনি চাইলে এই কর্পোরেট হসপিটালগুলোতে কিন্তু জব পাবেন, তবে সেই সেক্টরটাও খুব লিমিটেড। তাহলে লাইক আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে তাহলে আমি বাংলাদেশে থাকবো, MRCS-টা কেন করব, এটাতে আমার বেনিফিটটা কী। তো আমি যে বেনিফিটটা প্র্যাকটিক্যালি মনে করি, যেমন আমি যখন পার্ট 1-এ পড়াশোনা করি, বা ইভেন আমি যখন রেসিডেন্সি এন্ট্রান্স এক্সামটাও দিই, তো আমাদের দেশের যে পরীক্ষাগুলো হয়, যে আপনি একটা জিনিস আছে সেটা মুখস্থ করে ফেলেন, একটা ড্রাগের যে অ্যাডভার্স ইফেক্ট সেটা মুখস্থ, একটা আর্টারির ব্রাঞ্চ সেটা আপনি মুখস্থ করি। আমরা খুব ভালো একটা প্রিপারেশন নেই, আই থিঙ্ক মুখস্থতে কেউ আমাদের বাংলাদেশকে অন্তত কেউ হারাতে পারবে না, একদম ওয়েল প্রিপেয়ার্ড, পরীক্ষায় আসে আমরা উগড়াই দিয়ে চলে আসি। বাট এই যে একটা আর্টারি সাপ্লাই আপনাকে আমি বললাম বা আপনি পড়লেন, লাইক ফেসিয়াল আর্টারি আর ম্যাক্সিলারি আর্টারি, এই আর্টারি এটার ব্রাঞ্চ, এটা পড়ে আসলে আপনার কী লাভ, কী সার্জিক্যাল নলেজে লাগে, এই যে কোরিলেশনটা, এই একটা জিনিস শেখার জন্য হলো আসলে আপনার MRCS করা দরকার।
জিনিসগুলো যেমন আমি ম্যাট্রিক্সের সাথে অনেক দিন থেকে জড়িত, ম্যাট্রিক্সে আমি অলরেডি অ্যানাটমি ক্লাসগুলো নেই, সো অ্যানাটমির মোটামুটি কিন্তু বেশ সাউন্ড একটা নলেজ আই থিঙ্ক আমার হয়ে গিয়েছিল। তারপর যখন আমি এমআরসিএসটা পড়তে গেছি, তো আমি দেখেছি যে আসলে ক্লিনিক্যালি অ্যানাটমিকে যে আসলে এইভাবে ইউজ করা যায়, অ্যানাটমি যে নলেজগুলো এইভাবেও কাজে লাগে, এটা আসলে আমি এমআরসিএস না পড়তে গেলে বুঝতাম না। সো আমি আমার কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। যেমন এমআরসিএসের কোশ্চেনগুলো আপনারা অলরেডি জানেন যে সিনারিও বেসড কোশ্চেন হয়। লাইক আপনাকে যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট বলা হয়, আমরা লটস অফ সাইড ইফেক্ট জানি। অনেক দিন ধরে লং টাইম অ্যান্টিবায়োটিক দিলে দেখা যাবে যে আপনি ইমিউনোসাপ্রেশন হয়ে যাবে, আপনার বডিতে ফাঙ্গাল ইনফেকশন হবে, আমরা জানি আপনার ডায়রিয়া হতে পারে। সো লটস অফ এরকম সাইড ইফেক্ট আমরা মুখস্থ করে অভ্যস্ত। বাট এমআরসিএসে কিন্তু এভাবে আসে না, সিনারিও বেসড আসে। তো আমি আমার একটু একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। লাইক কোভিডের এই সিচুয়েশানে মাঝখানে আমি যখন গ্রিন লাইফের স্যারের সাথে কাজ করি, তো আমাদের একটা কল আসলো যে একটা পেশেন্ট আসছে লিভার অ্যাবসেস, এবং পেশেন্টটা পোস্ট কোভিড স্ট্যাটাসে রয়েছে, যদিও বর্তমানে নেগেটিভ, বাট পোস্ট কোভিড, এবং সে কোভিডের সময় বেশ তার লাঙে আই থিঙ্ক 25% ইনভলভমেন্ট ছিল। তিনি ছিলেন একটা ডাক্তারের বোন, এবং পেশেন্ট লিভার অ্যাবসেস উইথ হেমাটেমেসিস, তার ব্লাড ভমিটিং হচ্ছে। তো আমরা যখন পেশেন্টটা দেখতে যাই, যেহেতু কোভিড পেশেন্ট, স্বাভাবিকভাবে আমরা একটু দূরত্ব মেনটেন করে দেখতেছিলাম। তো অ্যাপারেন্টলি পেশেন্টকে হেমাটেমেসিসের পেশেন্ট যেরকম মনে হয়, লুকটা কিন্তু সেরকম ছিল না। তো আমরা যখন জাস্ট ফাইলটা যখন উল্টাই, তখন দেখলাম যে সে কোভিড সিচুয়েশন থেকে শুরু করে লাস্ট 1 মাসের ভিতরে এমন কোনো অ্যান্টিবায়োটিক নেই, টিগারসিলিন, মেরোপেনাম, মক্সিফ্লক্সাসিন, সবগুলো অ্যান্টিবায়োটিক পাওয়া তার শেষ। এবং এমআরসিএসে আমি যখন প্র্যাকটিক্যাল, আমি তখন তো পড়তেছিলাম, আমার মাথায় একদম ছিল, একদম এরকমই একটা সিনারিও ছিল যে একটা পেশেন্ট লং টাইম অ্যান্টিবায়োটিক পাচ্ছে, তার হেমাটিমেসিসের মতো সিমটম হচ্ছে। ডায়াগনোসিস কি? ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। এমআরসিএসের একটা পেট কোশ্চেন, এবং একদম উইদাউট এনি থিঙ্কিং আমি স্যার বললাম যে স্যার নিঃসন্দেহে ইনার কোনো হেমাটোমেসিস না, যেহেতু লিভার অ্যাবসেস থেকে হেমাটোমেসিস হওয়ার কোনো পসিবিলিটি নাই, এটা লং টাইম অ্যান্টিবায়োটিক পেয়েছে, অবশ্যই এটা ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। এবং আসলে যখন আমরা টর্চ দিলাম উইথ প্রিকশন, দেখা গেল যে তার ওভারঅল ওরাল ক্যাভিটি, টাং, ফ্যারিংসে পুরা হোয়াইটিশ প্যাচ। সো এই যে নলেজটা, যেটা আমি থিওরিটিক্যালি পড়তাম, এটাও যে প্র্যাকটিক্যাল কোরিলেশন করা দরকার, এইটা এমআরসিএস আমাকে খুব ভালো করে শিখাইছে। এবং নট অনলি দ্যাট, আমি আমার প্র্যাকটিক্যাল কিছু বলি। যেমন আমরা যেমন বিএসসি মধ্যে কোর্সে আসি, আগে আমাদের রাউন্ডে স্যাররা কোশ্চেন জিজ্ঞেস করতো, আই থিঙ্ক রাখাও একমত হবে বিষয়, কিছু পারতাম না, লিটারালি কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে পারতাম না, এবং এই কোশ্চেনগুলো যে স্যাররা কোত্থেকে করতো সেটা বুঝতাম না। তো যখন এমআরসিএস পরীক্ষা দিলাম, এখন স্যার কী কোশ্চেন করবে আমার সবগুলো মুখস্থ, কারণ আমাদের ম্যাক্সিমাম, আমাদের যে সার্জারি ফ্যাকাল্টি আমরা আছি সি ব্লকের 9 তলা, ম্যাক্সিমাম স্যার এমআরসিএস করা, এবং ওনাদের কোশ্চিন ধরার স্টাইলটা, যেটা আমরা 1 বছর আগে বুঝতাম না, এখন বুঝি তারা অনেকটা এমআরসিএসে, অনেকটা না, পুরো 100%ই বলা যায় এমআরসিএসের কোশ্চিনগুলোই কিন্তু আমাদের জিজ্ঞেস করতো, যেগুলো আমরা পারতাম না। এবং এখন মোটামুটি আমরা খুবই কমফোর্টেবল, এবং আমরা বুঝি যে স্যার আসলে কী জিনিসটা জানতে চাচ্ছে। সো নট অনলি যে আপনাকে এমআরসিএস দিয়েই বাইরে যেতে হবে, নট দ্যাট, আপনি যদি বাংলাদেশেও সার্ভাইভ করতে চান স্মুথলি, একটা এই যে পোস্ট গ্র্যাজুয়েশন আপনি ঢুকছেন, এফসিপিএস বা আই থিঙ্ক এমএস, এই দুটোই তো আমাদের অপশন, এগুলো যদি স্মুথলি ওভারকাম করতে চান, এমআরসিএস আপনাকে হিউজ অ্যামাউন্টে বুস্ট আপ করবে, এবং আপনার নলেজটাকে যেটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দরকার সেই লেভেলে নিয়ে যাবে। সো এটার জন্য হলো আই থিঙ্ক এমআরসিএস আপনার দেওয়া দরকার। ওকে, সো মোটামুটি আমরা অনেকক্ষণ ধরে অনেক বিষয়ে কথা বললাম। আমি একটু এখন শেষ মুহূর্তে আই থিঙ্ক চলে এসেছি, যদি আই থিঙ্ক আপনাদের অনেকগুলো কোশ্চেন রয়েছে। তারপর আমি শেষ মুহূর্তে ফাইনাল কিছু কমেন্ট করার জন্য সবার প্রথমে তাজিন হাসানকে অনুরোধ করছি। অনেক ধন্যবাদ শুভ ভাইকে। তো এখানে আপনারা অনেক কিছু শুনলেন, তো আপনাদের মনে অনেক প্রশ্ন এখন না আসলেও পরে হয়তো আসতে পারে। তো আপনারা নির্দ্বিধায় আমাদের এই যে লাইভের নিচে যে কমেন্ট সেকশন, ওখানে প্রশ্নটা করবেন। আর আমাদের ম্যাট্রিক্স একাডেমি যে এমআরসিএস গ্রুপটা আছে অনলাইনে, ওই গ্রুপটাতে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। ওখান থেকেও আপনারা আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু এই পরীক্ষাটার ব্যাপারে জানতে পারবেন। আসলে জিনিসটা হচ্ছে যে আপনি যখন পরীক্ষার প্রিপারেশান নেওয়া শুরু করবেন, একদম যখন আপনি যুদ্ধের ময়দানে নামবেন, তখনই আপনার কাছে পুরো জিনিসটা স্পষ্ট হবে। তার আগে কিন্তু মানে অনেকগুলো জিনিসই আপনার মাথায় আসবে না, বা এগুলো নিয়েও যে প্রবলেম ফেস করতে হতে পারে, এই জিনিসটা আপনাদের মাথায় থাকবে না। তো অনেক কিছু মোটামুটি কভার করা হয়েছে। এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে এফসিপিএসেও কিন্তু আমাদের এখন পার্ট 1-এ অ্যাটেম্প্ট নির্ধারিত করে দিয়েছে যে এতবারের বেশি পরীক্ষা দেওয়া যাবে না। পার্ট 2-এও কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাইমের বেশি পরীক্ষা দিতে পারবেন না। তো এমআরসিএসেও এরকম একটা বার আছে, কিন্তু এই বারটা হলো 6 বার আপনাকে পরীক্ষা দিতে পারবেন আপনি পার্টে। 6 বারের বেশি যদি আপনি মানে মধ্যবর্তী পাস করতে না পারেন, তখন আপনাকে ওদের কাছ থেকে বিশেষভাবে পারমিশন নিয়ে তারপরে পরীক্ষার জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া আপনাকে ওরা পরীক্ষা দিতে দিবে না।
আরেকটা জিনিস মাথায় আসে অনেকেরই যে আমাদের তো পার্ট এতে দুইটা পেপার 1 পেপার 2। মনে করেন এবার আমি পেপার 1 পাস করলাম, তো পরের বার কি শুধু পেপার 2 দিলেই হবে? না, আপনাকে পেপার 1 এবং পেপার 2 একসাথে পাস করতে হবে, আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আপনি যদি একটা পার্টে পাস করেন, এখান থেকে নাম্বার যে আপনাকে পরের পার্টে কোনো হেল্প করবে না, আপনাকে দুইটা পার্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। তাহলে পাসের কথাটা যখন আসলো, তখন আরেকটা কথা সবারই আসবে যে পাস মার্ক কত। এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন মানুষের কাছে সবার আগে আসবে পরীক্ষা দিতে গেলে। কত টাকা লাগে, সিলেবাস কী বই পড়তে হবে, পাস মার্ক কত, এটা কিন্তু সবার আগে আসে। তো পাস মার্কের কথাটা বলি, এটা কিন্তু ফিক্সড কোনো মার্ক নাই। যতজন পরীক্ষা দিবে, যত হাই নাম্বার উঠবে, ওরা ওইটার উপরে একটা পার্সেন্টাইল করে, কিছু অঙ্ক করে, ওরা অঙ্ক করে টোরে তারপরে ওরা আপনার পাস মার্ক নির্ধারণ করে। তো এই অঙ্ক করে কোনবারে কত হবে এটা কেউ জানে না। তবে পাস করতে হলে আপনাকে মিনিমাম 75-এর উপরে রাখতেই হবে। কোনো বারে কিন্তু 75-এও পাস হয় না, প্লিজ মাথায় রাখবেন জিনিসটা। তো টু বি সেফ 80-র নিচে কেউ নাম্বার তুলিয়েন না, 80-র উপরে রাখেন, অবধারিতভাবে আপনারা পাস করবেন দুইটা পেপারে। তো এক্ষেত্রে আপনারা ভালোভাবে প্রিপারেশান নেন, আর সবার প্রস্তুতি ভালো হোক, সবার জন্য এই দোয়া থাকলো। এবং আমরা সবসময় আপনাদের পাশেই আছি, যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের কাছে গ্রুপে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো এবার আমি রাকা আপুর কাছে মাইকটা দিচ্ছি বাকি অংশ বলার জন্য। আচ্ছা, অলমোস্ট সব কিছুই কিছু বলা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমি এই অর্থে দিব যে এই শুক্রবারের দুপুরে আপনারা কষ্ট করে এই লাইভটা দেখছেন। আর আপনাদের যে কোনো কোশ্চেন যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয় নাই, কিংবা আপনাদের মনে যে কোশ্চেনগুলো রয়ে গেছে, সেগুলো তাজিন যেভাবে বলল, আমাদের এই লাইভের নিচে আপনারা পরে কমেন্ট করতে পারেন, আমাদের এই গ্রুপটাতে জয়েন করতে পারেন, ম্যাট্রিক্স পয়েন্ট ফর MRCS। আর এখানে জয়েন করার পরে আপনারা যে কোনো কোশ্চেন, এবং যারা প্রিপারেশন নিচ্ছেন অলরেডি, তারাও যদি কোনো কোশ্চেনে কোনো হেল্প দরকার পড়ে, আপনারা সেই কোয়েশ্চেনগুলো এখানে আপলোড দিতে পারেন, আমরা সেগুলো ডিসকাস করতে পারি, যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সো আজকে এই পর্যন্তই, এখন আমি শুভকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, সো কয়েকটা কমেন্ট এসেছে, এর মাঝখানে আমি দেখলাম, আমি ওগুলো একটু ফাইনাল ডিসকাস করে আই থিঙ্ক আমাদের সেশনটা শেষ করতে পারি। সো একজন কমেন্ট করেছেন যে আসলে MRCS আপনাকে FCPS বা MDMS এ হেল্প করবে কিনা। তো আসলে বি প্র্যাকটিক্যাল, বাংলাদেশে আসলে যে পরীক্ষাগুলো হয় FCPS MS, একটা পরীক্ষার প্রিপারেশন একটা আপনাকে হেল্প করবে না, হ্যাঁ, সবগুলো টোটালি সেপারেট। তবে রিসেন্ট যে ট্রেন্ডটা হচ্ছে FCPS-এ, দ্যাট ইজ 25% সিঙ্গেল বেস্ট কোশ্চিন। আপনি যদি MRCS এর প্রিপারেশান নেন, আই থিঙ্ক আমি রিসেন্ট কিছু কোশ্চিন দেখলাম FCPS-এর, এবং আমার কাছে মনে হয়েছে যে স্যারেরা ঠিক এই স্যার আমাদের বাংলাদেশের স্যারেরা ওপেন সিক্রেট ব্যাপার, একটু টাইম কমই পায়। তো দেখা যায় যে অনেকটা MRCS এর কোশ্চিনটাই মডিফিকেশন করে কিন্তু FCPS-এর সিঙ্গেল বেস্টগুলো চলে আসে, যদিও ওপেন সিক্রেট ব্যাপার, আপনারা আই থিঙ্ক অনেকেই জানেন। সো MRCS যদি আপনার পড়া থাকে, আই থিঙ্ক FCPS-এ কিন্তু আপনি একটা হিউজ হেল্প পাবেন। রিসেন্ট যে 25% সিঙ্গেল বেস্টে আসছে না, সো 50%, হ্যাঁ 25 না 50%, 25 মার্কস আই থিঙ্ক। ওকে, আর রেসিডেন্সিতে আসলে খুব বেশি হেল্প করবে না, কারণ রেসিডেন্সি অনেকটা বেসিক প্রিপারেশন, আপনাকে একদম বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হয়, বেসিক জিনিসগুলো মুখস্থ করে যেতে হয়। সো MRCS তো আপনাকে ক্লিনিক্যাল সিনারিও বেসড, সো খুব বেশি যে সরাসরি হেল্প করবে, নট দ্যাট। আর 80% নাম্বার, হ্যাঁ আসলে 80% নাম্বারই লেগে যায়। লাস্ট টাইম আমার মনে আছে যে আই থিঙ্ক 300-র ভিতরে 230 পেয়েও আমাদের একজন পাস করতে পারে নাই, 75% নাম্বার। সো যেহেতু এদের আমার যেটা অ্যানালাইসিস যে আসলে এখন প্রচুর পরিমাণে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এবং একজন দুজনও তাদের যেটা বলো যে ওরা একটা পার্সেন্টাইল করে, এটা ওয়ার্ল্ড রিকগনাইজড একটা পদ্ধতি, যে হায়েস্ট পাবে তার থেকে আপনাকে একটা 10% ভিতরে থাকতে হবে। সো দেখা যায় যে অনেকেই আছে যে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড পরীক্ষা, আপনি অলরেডি জানেন যে আপনাকে কম্পিটিটর হিসেবে থাকবে, যেমন মিশরের ছেলে, ইন্ডিয়ার ছেলে, পাকিস্তানের ছেলে, আফ্রিকান কোনো কান্ট্রি, ইউরোপিয়ান কোনো কান্ট্রি, সবাই MRCS দেয়। সো কেউ যদি একজন 90-95 পেয়ে যায়, তার থেকে 10% ভিতরে আপনাকে থাকতে হবে, সে পেলে আপনি কেন পাবেন না। সো এটা এই বলার অর্থ যে আসলে 70% ফিক্সড না, আপনাকে অ্যারাউন্ড 80% প্রিপারেশান নিয়ে যেতে হবে। আর পরীক্ষার এগেইন যেটা বলবো যে আসলে পরীক্ষার যে এক্সপিরিয়েন্স, আপনাকে আসলে কনসেপশন বিল্ড আপ করতে হবে। MRCS জিনিসটা টোটালটাই কনসেপশন বেসড। আপনি পড়াশোনা করে মুখস্থ করে এই পরীক্ষায় ভালো করবেন, এটা কখনোই কল্পনা করা যাবে না।
আপনাকে একটা জিনিসের ম্যানেজমেন্ট সম্বন্ধে ক্লিন কাট কনসেপশন মাথায় থাকতে হবে, যেটা আমাদের রাখা একটু আগে আপনাকে বলে এসেছে, ওদের কিছু গাইডলাইন রয়েছে, নাইস গাইডলাইন, এগুলোর সম্বন্ধে আপনাকে নলেজ থাকতে হবে। সো আপনি যদি এখন চিন্তা করেন ঠিক আছে আজকে আমি যা 2-4টা নাইস গাইডলাইন পড়ি, আপনি নেট থেকে 2-4টা নাইস গাইডলাইন না মারলে এবং পড়া শুরু করলে আপনার MRCS দেওয়ার আগ্রহটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ 25-30 পৃষ্ঠা নাইস গাইডলাইন। হ্যাঁ, সো সেটাকেও শর্ট করে আপনাকে প্যালাটেবল করতে হবে। সো এই ক্ষেত্রে আসলে একটু যারা এক্সপিরিয়েন্সড, আই থিঙ্ক তাদের সাজেশন নেওয়া কীভাবে পড়তে হয় বেটার। আপনাকে একটা আউটলাইন না থাকলে আসলেই একটু ক্লামজি। ওকে, সো মোটামুটি এটুকুই। তারপর আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে অলরেডি বলা আছে যে আপনারা করতে পারেন, পরবর্তীতে সময় সুযোগ বুঝে আমরা সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। অ্যান্ড টিল দেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ অল।